আজ অনুষ্ঠান শুরু করতে গিয়ে বারবার কয়েকটা ছবি চোখের সামনে ভাসছে। উপত্যকা জুড়ে পড়ে থাকা পর পর নিখর শরীর, চাপ চাপ রক্ত, প্রিয়জনদের বুক ফাটা হাহাকার। না, কোনো উদ্ধৃতি, কোনো কোটেশন ঝাড়ার সময় নয় এখন। যোগ্য জবাবের দাবি উঠছে আজ দেশ জুড়ে। সেই নিয়েই প্রথম প্রশ্ন। নির্বিচারে নয়, কাশ্মীরে একেবারে বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি করে মারল পাক মদতপুষ্ট জঙ্গিরা। যাচাই করলো পরিচয়পত্র, পড়তে বলল কালমা। তোকে মারলাম না, যা মোদিকে দিয়ে গিয়ে বল। চোখের সামনে স্বামীকে খুনের পর স্ত্রীকে বলল হামলাকারী জঙ্গিরা। এই চ্যালেঞ্জের জবাব কিভাবে দেবে মোদি সরকার? গোটা দেশ তা দেখার অপেক্ষায়। দ্বিতীয় প্রশ্ন। কাশ্মীরে বেড়াতে গিয়ে হিন্দু নিধন যজ্ঞের বলি হলেন 3 বাঙালি পর্যটক। দুজনের দেহ ফিরল কলকাতায়। পুরনো কাশ্মীরের অশান্তি সেই ছবিটা ফিরিয়ে আনতেই কি এবার টার্গেট করা হলো পর্যটকদের? তৃতীয় প্রশ্ন। কিছু সময়ের মধ্যেই জবাব দেয়া হবে, এমন জবাব দেখবে গোটা বিশ্ব। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকের পর হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। উড়ির পর সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার পর এয়ার স্ট্রাইক, এবার কি পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানতে চলেছে ভারত? চতুর্থ প্রশ্ন। 370 ধারা রদ, কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা, তারপর বিধানসভা নির্বাচন। গত কয়েক বছরে হু হু করে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্যা। পর্যটন নির্ভর অর্থনীতিতে লাভবান হচ্ছিলেন স্থানীয়রাই। সেই শান্ত কাশ্মীরের ছবিটা কি একেবারে ভেঙে পড়ল? পঞ্চম প্রশ্ন। পেহেলগাঁওয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটেই জঙ্গিহানা। ভেতরে গুলি চালানোর সময় মেন গেটও আটকে রাখলো সন্ত্রাসবাদীরা। ঠান্ডা মাথায় হত্যালীলা চালিয়ে পাইনের জঙ্গলে উধাও হলো খুনিরা। গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাই কি স্পষ্ট করে এর জন্য দায়ী নয়? এই প্রশ্ন উঠবেই। তবে আজ শুরুতেই দেখাবো ভূস্বর্গে ভয়ঙ্কর জঙ্গিহানার পর তোলপাড় গোটা দেশ, ধিক্কার বিশ্বজুড়ে। স্বামী নৌবাহিনীর অফিসার গেছিলেন মধুচন্দ্রিমায়, ফিরলেন বিধবা হয়ে। বিয়ের 7 দিনের মধ্যে হিমাংশী নারওয়ালের জীবনের সব রং কেড়ে নিল পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা। গোটা জীবনটা কাটাবেন ভেবে যার হাত ধরেছিলেন, আজ তার কফিন আঁকড়ে চোখের জল বাঁধ ভাঙল। কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর বৃদ্ধ মা বাবা তো ছেলের মৃত্যু সংবাদ শোনার পর বাঁচার কারণটাই হারিয়ে ফেলেছেন। কেন আমাদের বাঁচিয়ে রেখেছেন ভগবান? কি করে আমাদের সব জোড়া? বলা হয় পৃথিবীর বুকে কোথাও স্বর্গ থাকলে সেটা কাশ্মীরে, কিন্তু নৃশংস হত্যা লীলা চালিয়ে সেই জায়গাকেই হিন্দুদের নরক বানালো পাকিস্তানের জঙ্গিরা। নিরীহ নিরাপরাধ হিন্দুদের বেছে বেছে পরিবারের সামনে দাঁড় করিয়ে ঝাঁঝরা করে দেওয়া হলো গুলিতে। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। प्लीज भगवान के लिए बचा लो। मैं बोला मोदी को बोलो, उसने बोला नहीं मोदी को बोलो। অসহায় মানুষগুলো গুলি থেকে বাঁচতে কিভাবে পালানোর চেষ্টা করেছিলেন তার চিহ্ন ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। बैसरन वैली पर पहुंच चुके हैं और यह वो जगह है जहां से हमले के बाद जो यहाँ पे फंसे हुए पर्यटक और अन्य लोग थे वो भाग निकले थे। जो लोग इस कीचड़ से थे वो अपने जूते तक यहीं पे छोड़ गए, क्योंकि भागते भागते वो लोग ऐसे इस कीचड़ में फंसे, ऐसे इस दलदल में फंसे कि भागते समय उनको ये समझ नहीं आ रहा था कि कहां जाए। পাকিস্তানি জঙ্গিদের হামলায় পেহেলগাঁওয়ে 26 জনের মৃত্যুর পর থমথমে কাশ্মীর, ক্ষোভে ফুঁসছে উপত্যকাবাসী। ইতিমধ্যে রাস্তার বিভিন্ন জায়গাতে কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং জম্মু কাশ্মীর পুলিশকে পোস্টেড করা হয়েছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার ঠিক পিছনে রয়েছে ইন্ডিয়ান আর্মির এসওজির যে গাড়ি রয়েছে এখানে রয়েছে, এবং যারা আর্মির যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি ঘরে যাচ্ছেন, তারা কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করছেন। গোটা দেশ, দেশবাসী চাইছে প্রত্যাঘাত, প্রতিশোধ। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। पुलवामा घटना पर আপনারা বলেন ঘুষ কর মারুঙ্গা, হয়ে গেল ডায়লগ, সিনেমা হয়ে গেল, ভোট হয়ে গেল, ঘুষ কর মারুঙ্গা। এবার ওরা ঘুষ করে মারছে, কোন দিকে যাবেন এবার? হামলাকারী 4 জঙ্গি এখনো গ্রেফতার হয়নি। উপত্যকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সুকান্ত মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, প্রথমেই একটা কথা একেবারে পরিষ্কার করে বলে নেওয়া দরকার, যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, তারা নির্জলা মিথ্যে কথা বলছেন। গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি, কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে, পরিকল্পনা করে, ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পেহেলগাঁওয়ে কোনো ধর্মনিরপেক্ষ সন্ত্রাস হয়নি, ধর্ম জেনে, ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে। হ্যাঁ, হিন্দু নিধন হয়েছে। আর যে মুহূর্তে একজন মুসলিম ধর্মাবলম্বী টাট্টুওয়ালা, আমি গর্বিত তার জন্য, সাহসী যুবক আদিল শাহ, এই জঙ্গিদের সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেন, তাকে কাফের বা বিধর্মী বলে গুলিতে ঝাঁঝরা করে দেয় ওই মুসলিম সন্ত্রাসবাদীরা। এই হচ্ছে ইসলামিক মৌলবাদের আসল চেহারা, যাকে লাগাতার মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান। আমি আজ এই অনুষ্ঠান শুরু করব ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহাকে দিয়ে। আমি জানি নানা রকম প্রোটোকল থাকে, আপনাকে এটার সমর্থন করতে হবে না, কিন্তু 2016 প্রত্যেকে আমরা জানি সেই 18ই সেপ্টেম্বর উড়ির সেনা ছাউনিতে আক্রমণ হলো, 16 জন সেনা জওয়ান মারা গেলেন। তার পাল্টা 28শে সেপ্টেম্বর ভারত করেছিল যে সার্জিক্যাল স্ট্রাইক। 2016 সালের এয়ার চিফ মার্শাল হিসেবে সেই সিদ্ধান্ত, সেই বৈঠকে আপনি ছিলেন, সেই সিদ্ধান্তের শরিক আপনি ছিলেন। আমি আবার বলছি, আমি প্রোটোকল সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, কিন্তু দর্শকদের এই তথ্যটা জানানো আমার খুব প্রয়োজন মনে হলো। 2019-এ আসি, 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা হানা হলো, তারপর ভারত 26শে ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করলো। আমি এইখানে যদি একেবারে দিন গুনি, অর্থাৎ উড়ির 10 দিনের মধ্যে ভারত পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আর পুলওয়ামার 12 দিনের মধ্যে আমাদের দেশ পাল্টা জবাব দিয়েছিল। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আজকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলছেন কিছুক্ষণের মধ্যে জোরালো জবাব দেওয়া হবে, আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, আনে ওয়ালে কুছ সময় মে জোরদার তরিকে সে নজর আয়েগা वो। আমার বক্তব্য, এই আনে ওয়ালে কুছ সময় মে কিছুক্ষণটা আসলে কতক্ষণ, কত ঘন্টা অথবা কতদিন, আর কিভাবে? নমস্কার। নমস্কার। এই শোচনীয় নৃশংস হত্যাকাণ্ড, এর নিন্দার কোনো শেষ হয় না। আমি সবাইয়ের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি যাদের ক্ষতি হয়েছে। তবে এটা সত্যি যে এরকম ঘটনা তো প্রথম হচ্ছে না। আমাদের, তুমি বললেন উড়িতে হয়েছিল, তার প্রতিঘাত আমরা করেছিলাম। তারপরে পুলওয়ামাতে হয়েছিল, তার জন্য বালাকোটে আমরা এয়ারফোর্স থেকে একটা স্ট্রাইক করা হয়, জঙ্গি ঘাঁটিতে অনেক জঙ্গি মারা যায় তখন। আর তারপরের দিন অবশ্য একটা বিমান যুদ্ধ, মানে হাওয়াই যুদ্ধ হয়েছিল, সে আমরা সবাই জানি। কিন্তু ভালো করে একটা রেসপন্স দেওয়া দরকার, আর সেটা হবে আমি জানি। কারণ এরকম একটা ঘটনা, নৃশংস ঘটনার পরে পুরো দেশ এক্সপেক্ট করছে যে আমরা এর একটা প্রত্যুত্তর দেব, আর সেটা আমি নিশ্চিত এটা হবে। তবে একদিনের মধ্যে হবে কি 3 দিন কি 7 দিন কি 15 দিন, সেটা গভর্নমেন্ট ডিসাইড করবে। আমি এটুকু জানি যে ভারতের সেনাবাহিনী, সে বায়ুসেনা হোক, আর্মি হোক, নেভি হোক, আমাদের সবসময় একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান বলছেন যে ভারত প্রত্যাঘাত করবে এবং জোরালো প্রত্যাঘাত করবে। আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে এইটা থাকবে যে কাশ্মীর সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরছিল এবং এই ফেরাটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছিল। 2020-তে আমি দেখছিলাম পর্যটক, যেটা মূল অর্থনীতিতে দাঁড়িয়ে থাকে কাশ্মীরের, জম্মু কাশ্মীরের, যেটার ভিত্তিতে, সেটা শুধু কাশ্মীর যদি আমি দেখি তাহলে 41,000 ছিল। 23-এ সেটা 27 লক্ষ, 2024-এ সেটা 35 লক্ষ। এবছর স্থানীয়রাই বলছিলেন যে সমস্ত রেকর্ড জম্মু কাশ্মীরের সরকারি পরিসংখ্যান বলছে ভেঙে যাওয়ার অবস্থা ছিল, এত সংখ্যক পর্যটক সেখানে গেছিলেন। সেখানে এর আগে যতবার জঙ্গি হানা হয়েছে, খুব ফর্চুনেটলি আমি কালকেই দেবাশিসদাকে বলছিলাম যে অনেক সময় এইরকম ঘটনাও সামনে এসছে যে পর্যটকদের গাড়ি থেকে নামিয়ে গাড়ির হয়তো স্থানীয় চালককে খুন করা হয়েছে, এই নারকীয় ঘটনা হয়েছে, কিন্তু পর্যটকদের গায়ে আঁচড়টি পড়েনি। এখানে একেবারে টার্গেটেড অ্যাটাক হলেন পর্যটকরা, যাদের একেবারে বেছে বেছে ধর্মের ভিত্তিতে খুন করা হলো। কি বলবেন এই ইউনিকনেসটা, কেন এইভাবে এই রাস্তাটা বেছে নিল ওই ইসলামী জঙ্গিরা?
কাশ্মীরে নর্মালসি ফিরে আসছিল, অবস্থা প্রায় স্বাভাবিক হয়ে গেছিল, সেটা কিন্তু পাকিস্তানের আর্মির কাছে একদম পছন্দ নয়। কারণ ওদের আর্মি চিফ তো বললেন যে কাশ্মীর ইজ আ জুগুলার ভেন, একদম ওইটা ছাড়া তো আমরা থাকতে পারবো না। আর একটা জিনিস জেনে রাখা উচিত যে পাকিস্তান আর্মি ইজ এ কার্স ফর দ্যাট কান্ট্রি, কার্স ফর দ্য রিজন, কার্স ফর দ্য ওয়ার্ল্ড, এটা জেনে রাখবে। কারণ তাদের গুরুত্ব তাদের থাকবে যদি একটা শত্রু থাকে। আর কাশ্মীরকে এমনভাবে ওরা তুলে ধরবে যে ওখানে নানা রকম প্রবলেম হচ্ছে, সেই জন্যে ওরা চাইছে যে এই শান্তি, এই স্বাভাবিকতা, এই নর্মালসি ডিস্টার্ব করা। আর তাদের তো আছে স্টেট স্পন্সার্ড টেররিস্ট অর্গানাইজেশনস, ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট ইট, দে হ্যাভ বিন ডেজিগনেটেড বাই দ্য ইউনাইটেড নেশনস। যে লস্করে তাইবা হোক, অন্য হোক, তারা সবসময় জৈশে মোহাম্মদ, এরা they survive with the help of the Pakistan Army, ISI and the intelligence agencies. They are sponsored by the state to create problem for India, especially in Kashmir. Kashmir যদি না থাকে, না প্রবলেম থাকে, তাহলে তো পাকিস্তান আর্মির কোনো দায়িত্ব নেই, তাদের কোনো গুরুত্ব নেই। সেইটার জন্য ওরা চায় যে সবসময় একটা কিছু গণ্ডগোল থাকুক, যাতে ওদের গুরুত্ব বেড়ে যায়, পুরো দেশটা ওরা শাসন করতে পারে। পাকিস্তান হচ্ছে একটা দেশ যেখানে আর্মি হ্যাজ এ কান্ট্রি টু ইটসেলফ, এইটা তোমাদের জেনে রাখা উচিত। একদম। এই যে আস্ফালন আপনি যেটা বললেন, আমি দর্শকদের মনে করিয়ে দেব যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিম তিনি 16ই এপ্রিল বলছেন যে কাশ্মীর ইজ আওয়ার জাগুলার ভেন, আর 22শে এপ্রিল এই জঙ্গিহানা হচ্ছে। অর্থাৎ পিছনে পাকিস্তান এবং পাকিস্তানের স্পষ্ট মদত আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটাও শোনা যাচ্ছে অরূপবাবু, সেটা হচ্ছে যে এই ভয়ঙ্কর হত্যালীলা এটাকে আগাগোড়া এই জঙ্গিরা ক্যামেরাবন্দি করেছে, বলা হচ্ছে তাদের পাকিস্তানি বসেদের দেখাবে বলে। অর্থাৎ পুরো যে জিনিসটা কন্ট্রোলড হচ্ছে সীমান্তের ওপার থেকে, এ নিয়ে কি কোনো সংশয়ের জায়গা আছে? না, একদম সংশয়ের জায়গা নেই। It is all controlled by the Pakistan intelligence agencies, supported by the army, including the army chief. সে তো উস্কানি দিচ্ছেই যে তোমরা গিয়ে গণ্ডগোল করো, মানে পিস যাতে না ফিরে এসে তার চেষ্টা করো। তো সেইটাই হচ্ছে, অ্যান্ড হোল ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট ইট, অ্যান্ড ইন্ডিয়া নিডস টু রেসপন্ড, অ্যান্ড দ্যাট রেসপন্স হ্যাজ টু বি ভেরি গুড, সো দ্যাট the army and the ISI and the other intelligence agencies পাকিস্তানে যারা আছে তারা সত্যি ভয় পায় যে এর প্রতিফল যে ভালো হবে না, সেটা ওদের জানা উচিত। আর আমরা যদি রেসপন্ড না করি তাহলে কিন্তু ওরা আমাদের মাথায় উঠে বসে থাকবে। একদম। আমার এইখানে আমার পরের প্রশ্ন যেটা আমাদের শিহরিত করেছে সেটা হচ্ছে, এইভাবে একটা জঙ্গিহানা, সাধারণ মানুষ, হিন্দু নিধন হচ্ছে, আইডেন্টিটি কার্ড দেখে কালমা পড়তে পারেন কিনা সেটা পরীক্ষা করা হচ্ছে। কাঁদতে কাঁদতে যিনি মারা গেছেন তার স্ত্রী বলছেন যে তার সিঁদুর দেখে হিন্দু বলে চিহ্নিত করা হচ্ছে, কাউকে কালকেও বলেছি যে বিবস্ত্র করে ধর্ম নিশ্চিত করা হয়েছে। আমি বলছি ঠিক এইভাবে যে একেবারে ঠান্ডা মাথায় গুলি করে হিন্দু নিধন হলো, এইটার মানে ঠিক কী বার্তা দিতে চাইলো এই নরপশুরা? পশুও বলা ভুল, পশুরও অধমেরা। একদম। এরা তো চাইছে যে আমাদের দেশে, মানে আমাদের ডেমোক্রেসি ইজ দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে সেকুলারিজম ইজ ফ্লারিশিং। ওদের দেশে তো এত প্রবলেম না, যে রাজনৈতিক হোক, সামরিক হোক, নানা রকম অঞ্চল ওদের থেকে সেপারেট হয়ে যেতে চায়। ইভেন আফগানিস্তান যেখানে ওদের অনেক হোল্ড ছিল, সেখানেও দে হ্যাভ লস্ট আউট, দেয়ার ইজ অলমোস্ট এ ওয়ার গোয়িং অন দেয়ার। তো এইসব প্রবলেমের থেকে ওরা দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা চলছে, আর সেই জন্য এই অ্যাটাকগুলো হচ্ছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস। অ্যান্ড সেকেন্ড, অ্যাজ আই সেড, দ্যাট আর্মি ওয়ান্টস ইজ প্রমিনেন্স, salience in that country. Without an enemy, without Kashmir, there is no need for the Pakistan army for that country. তো সেই জন্য এইগুলো করছে। তবে এই যে রিলিজিয়ান ভিত্তিতে যে অ্যাটাকগুলো করছে, it just shows that how low they can go to create problems in this country. মানে ধর্মের বিভাজন করে ওরা সারা দেশে, সারা বিশ্বে একটা উচ্ছৃঙ্খল মানে নৈরাজ্যের একটা বার্তা, একটা হিংসার বার্তা দিতে চাইছে। একদম।
হ্যাঁ, আপনাকে আমার শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে স্বামীকে তার চোখের সামনে, অনেক ক্ষেত্রে তার শিশুর সামনেও তার বাবাকে খুন করা হলো। স্বামীকে চোখের সামনে খুন করে স্ত্রীকে বলা হচ্ছে মোদি কো জাকার বাতানা। আমি বলছি ঠিক কি, একটা তো উগ্র ধর্মীয় চেহারা, আরেকটা কি বার্তা দিতে চাইছে এই নরমেধ যজ্ঞ করে এই সন্ত্রাসবাদীরা ভারতকে, এবং ভারত, আমি আবার কিছুটা রিপিট করব আমার প্রশ্ন, সেটা হচ্ছে ঠিক কতটা প্রস্তুত পাল্টা জবাব দেওয়ার জন্য? আমার শেষ প্রশ্ন আপনাকে। না, এটা উস্কানি দেওয়ার জন্যেই আমাদের দেখাতে চায় যে আমাদের লিডারশিপ উইক, আমাদের দেশ খুব নরম প্রকৃতির, সেই ফয়দা ওরা নেওয়ার চেষ্টা করছে আর চাইছে যাতে আমরা ওদের প্রত্যাঘাত করি। আর সে প্রত্যাঘাত আমার মনে হয় করা দরকার, যখন এরা এত খারাপভাবে আমাদের দেশের প্রতি ব্যবহার করছে, আমাদের লিডারশিপের প্রতি, তার প্রত্যুত্তর আমাদের দিতে হবে। প্রত্যুত্তর যে শুধু যে মিলিটারি অ্যাকশন দিয়ে হবে এমন কিছু না, মিলিটারি অ্যাকশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, কিন্তু নানা রকমভাবে আমরা ওই দেশকে বিচ্ছিন্ন করে দিতে পারি। এক তো কাশ্মীর থেকে যে আমাদের নদীগুলো যাচ্ছে পাকিস্তানে, সেগুলোকে যে ওয়াটার ট্রিটি আছে, উই ক্যান অ্যাব্রোগেট দ্যাট if they are going to behave in this manner and the state sponsored terrorism is affecting us so adversely. We need to look at that water treaty of the from Kashmir, originating it from Kashmir and going into Pakistan. Secondly, amar mone hoy economic sanctions we can impose on them so that they suffer, as it is that country is in doldrums because of poor economic conditions, insurgency, infighting, no political stability, এই সব কিছু মিলিয়ে যেমন বালুচিস্তানে প্রবলেম চলছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে চলছে, উই ক্যান অলওয়েজ অলসো হেল্প দিস স্টেটস টু take on the Pakistan authorities, which is basically the Punjabi dominated people who run the army, run the bureaucracy, run the judiciary. So there are many ways to tackle them and put them in their place. অনেক ধন্যবাদ অরূপ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম দেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার সঙ্গে। আমি আবার বলছি, 2016 সেই ঐতিহাসিক সার্জিক্যাল স্ট্রাইকে যিনি সেই সময় শুধু প্রাক্তন বায়ুসেনা প্রধান নয়, এই গোটা সার্জিক্যাল স্ট্রাইকের যে মূল বৈঠক, যে প্ল্যানিং, তার একেবারে ওতপ্রোতভাবে সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাবো। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসব, যে প্রতিবেদন কালকে যখন এর ভগ্নাংশ সামনে এসেছিল আমরা শিউরে উঠেছিলাম। এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম ঠিক কিভাবে হত্যালীলা চলেছে, বেছে বেছে হিন্দু নিধন চলেছে। দেখুন, যাদের কপালে সিঁদুর লেগেছে মেরে দিল। ধর্মের ভিত্তিতে খুন, হিন্দু জানার পর হত্যা। পেহেলগাঁওয়ের অদূরে সুইজারল্যান্ড অফ কাশ্মীর বলে পরিচিত বেসারানে জঙ্গি হামলার ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে দেশ জুড়ে। হাড় হিম করা জঙ্গি হামলায় বাংলার যে 3 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছেন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। তার স্ত্রী জানিয়েছেন, হিন্দু নিশ্চিত হওয়ার পরই গুলি করে জঙ্গিরা। যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর লেগেছে মেরে দিল। অসমের বাসিন্দা বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। মঙ্গলবার তিনিও জঙ্গিদের গান পয়েন্টের সামনে পড়ে যান। তিনিও জানিয়েছেন, পর্যটকদেরকে কালমা পড়তে বলে জঙ্গিরা। আশেপাশে ঘুরে তারপর আমাদের সামনে একটা মানুষ ছিল, তখন শুয়ে নেই, দাঁড়ানো ছিল, ওই 1 হাত দূর হবে, ওকে আমাদের সামনে শুট করে হেডশট, তারপর ও চলে গেল এখান থেকে। কালমা পড়তে বলছিল সামনে যে ছিল, এই একজনকে বলার পর সবাই আর পড়া শুরু করে দিল আর কি। আমরাও সেটা শুনে আমরাও করলাম। মঙ্গলবারের জঙ্গি হামলায় মহারাষ্ট্রের 6 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন সেন্ট্রাল রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার 45 বছরের অতুল মানে। তার আত্মীয়রাও জানিয়েছেন, হিন্দু নিশ্চিত হওয়ার পরই গুলি করে খুন করে জঙ্গিরা। वाइफ है अतुल मोने की, उन्होंने मुझे इतना ही बताया कि मेरे सामने शूट किया है और पहले हिंदू बोल के पूछा और उसके बाद में शूट। নিহতদের মধ্যেই রয়েছেন পুনের ব্যবসায়ী সন্তোষ জগদালে। তার মেয়ে জানিয়েছেন,
জঙ্গিরা এসে বাবাকে একটি ইসলামিক পংক্তি পড়তে বলে। সন্তোষ না পারায় তাকে পরপর 3টে গুলি করে জঙ্গিরা। ছেলে এবং স্ত্রীর সামনে গুলি করে খুন করা হয়েছে কর্ণাটকের শিবমোগ্গার বাসিন্দা মঞ্জুনাথ রাওকে। তার স্ত্রীও জানিয়েছেন বেছে বেছে হিন্দুদেরই টার্গেট করা হয়েছে পেহেলগাঁওতে। পাকিস্তান থেকে যারা আসছে এরা হচ্ছে র্যাডিক্যালাইজড সুন্নি আইডিওলজি ফলো করে, মানে এরা বলে সুন্নি মুসলিম শুধু পৃথিবীতে বাঁচতে পারে, বাকির বাঁচার কোনো অধিকার নেই। এটা হচ্ছে ওদের বিশ্বাস। নন মুসলিমস দের আইডেন্টিফাই করেছে, চিনেছে আর ওদের মেরেছে। নিহতদের মধ্যে একমাত্র মুসলিম পেহেলগাঁওয়ের বাসিন্দা সৈয়দ আদিল হোসেন শাহ। তিনি স্থানীয় একজন টাট্টু ঘোড়াওয়ালা। জঙ্গিদের বন্দুক ছিনিয়ে হিন্দু পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তাতেই ক্ষুব্ধ হয়ে তাকে বিধর্মী আখ্যা দিয়ে গুলি করে খুন করে জঙ্গিরা। ये कल पहलगाम घोड़े चलाने के लिए गया था, अच्छा, मजदूरी को। फिर हम 3 बजे हमने सुना कि वहाँ पे ऐसा वाक़ा हो गया। बाद में पता चला कि इसको एक्सीडेंट हो गया वहाँ पे। तो फिर हमारे लड़के गए वहाँ, उन्होंने देखा जब तो ये अस्पताल में था। वहाँ रहेगी आपकी सरकार से आप चाहिए और क्या। হত্যার প্রতিবাদে বুধবার কাশ্মীরে বন্ধ পালিত হয়। জায়গায় জায়গায় জঙ্গি হামলার প্রতিবাদে মিছিলও বের হয়। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ঝিলম করঞ্চাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এইখানে আপনাদের সামনে একটা ফুটেজ রাখব। ঠিক যখন ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ঘটা শেষ হয়েছে, তার পরের সময়ে কয়েকজন পর্যটক বাঁচতে ওই টিলার মধ্যে আশ্রয় নিয়েছে। টিলাটার এপাশে সেনাবাহিনীর উদ্ধারকারী দল যখন প্রথম পৌঁছেছে, ভাবুন আতঙ্ক কোন গভীরে গেছে যে তাদের দেখে, তাদের পোশাক দেখে ভাবছেন আর এক দল জঙ্গি আসছে এবং আতঙ্কে চিৎকার করছেন। আমি খুব স্পষ্ট করে এই ফুটেজটা আপনাদের সামনে রাখছি যে কিভাবে হাড় হিম করা একটা পরিস্থিতির মধ্যে যারা মারা গেলেন তাদের তো হারালাম আমরা, যারা বেঁচে রইলেন এই ট্রমা তাদের সারা জীবন বহন করে চলতে হবে। এবং ভাবুন সেই 3.5 বছরের শিশুটার কথা, যার সামনে তার বাবাকে এইভাবে নারকীয়ভাবে গুলি করে খুন করা হলো। কোনো দিন সেই ট্রমা থেকে শিশুটি বেরোতে পারবে? আমরা তার জন্য প্রার্থনা করি সে সমস্ত ভুলে যাক। কিন্তু কি ঘটনা ঘটলো, কি তার অভিঘাত, এই ফুটেজটা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন আপনারা। দেখুন। अभी मेरे साथ 10 जगह से राउंड फायरिंग हो रही है, 10 जाने के ऊपर हो गए। बैठो 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 आराम से बैठो। फायरिंग कर रहे हैं वो लोग, हाँ फायरिंग कर रहे हैं। चोट है मेरे बाजू में, बगल में था। क्या ब्लड कहीं लगा चोट के बेटा? अच्छा ठीक ठीक बैठो, मैं कब पट्टी करता हूँ आपको। अरे नहीं 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 नहीं, हम लोग, अरे हम लोग फौज है, हम लोग, बैठो बैठो, हम लोग फौज है, बैठो बैठो। अरे हम लोग फौजी हैं, कुछ नहीं करेंगे, आपकी सेफ्टी के लिए आए हैं, आपकी सेफ्टी के लिए आए हैं, बैठो 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 बैठो, आपकी सेफ्टी के लिए आए हैं। हम इंडियन आर्मी हैं, बैठो। ये इंडियन आर्मी है, आप लोग कहाँ से आए हो, कहाँ से आए आप लोग? आपके बच्चे कुछ नहीं करेंगे, थोड़ा बताइए। हुआ नहीं नहीं बेटा, शांत रहो, लो पानी पियो, पानी पियो। हैदराबाद से। अरे साथ में आपके हैदराबाद के हैं। मैं हैदराबाद का हूँ। अभी मेरे साथ 10 जगह से राउंड फायरिंग। আমি এইখান থেকে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। দেবাশিস দার কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে, বৈশারণ ভ্যালি এইরকম একটা হট ট্যুরিস্ট স্পট, মিনি সুইজারল্যান্ড বলে তাকে প্রমোট করা হয়, সেইখানে সিআরপিএফ থাকার কথা, সেনা থাকার কথা, জম্মু কাশ্মীর পুলিশ থাকার কথা, আর্মড ফোর্স সব জায়গায় আছে, এইখানে কেন নেই? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যাদের ফুটেজ দেখালাম তাদের মধ্যে অনেকে বলছেন যে ওই সময়, অর্থাৎ গুলি চালানোর পরও অনেকে বেঁচে ছিলেন, প্রায় 1 ঘন্টা পরে প্রথম সাহায্য সেখানে পৌঁছয়, প্রথম সেনাবাহিনী বা সিআরপিএফ সেখানে পৌঁছয়। অর্থাৎ তারা স্পষ্ট করে অভিযোগ করছেন যে ব্লিডিংয়ে, বেঁচে থাকা সত্ত্বেও ব্লিড করে তাদের অনেকে মারা গেছেন। অর্থাৎ প্রায় 1 ঘন্টা লেগেছিল এই ঘটনার পর সাহায্য পৌঁছতে।
কেন এই পরিস্থিতি? একবার আয়নার সামনে তো প্রত্যেককে দাঁড়াতে হবে। আত্মসমালোচনার জায়গাটা ঠিক কোথায় কোথায় ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলবেন। সুমন, একটু আগে আমাদের এয়ার চিফ মার্শাল অরূপ রাহা কথা বলেছেন, ওনার পরে আমার কথা বলাটা যোগ্যতা নেই, কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর দেব। উনি আমার স্কুলের সিনিয়রও, তো আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে যেটুকুনি বলবো আজকে ডিফেন্স নিয়ে, কারণ সত্যি ওনার অভিজ্ঞতার অন্য একটা স্তরে। দেখুন, এখানে তো একটা গাফিলতি হয়েছে, এবং এই গাফিলতির অনেকগুলো অ্যাঙ্গেল আছে। আমি দু চারটে কথার মধ্যে আমার উত্তরটা চলে আসবে। প্রথম কথা হচ্ছে এই যে আমি জানি না, এই 21 তারিখে আমাদের প্রাইম মিনিস্টারের কিন্তু কাটরাতে আর বারামুলায় যাওয়ার কথা ছিল, উনি ওটা ক্যান্সেল করেছিলেন। ক্যান্সেল করবার জন্য একটা ছোট্ট রেলওয়ের একটা নোটিশ এসেছিল যে ফর ওয়েদার রিজনস। আমি জানি না যে কেন ক্যান্সেল হলো, এটা এত বড় একটা থিং। দুটো ট্রেন লাইন ওনার ইনাগুরেট করবার কথা ছিল, এবং কানাঘুষে শোনা গেছে যে হোম মিনিস্টার তার আগে, এই অ্যাটাকের আগে সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করেছিলেন ওনার 7 দিনের। অনেকে জানবেনও হয়তো এটা। এবার এখন একটা আওয়াজ দেখতে পাচ্ছি যেখানে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বিদেশে ছিলেন, ওনার কাট করা হয় ট্রিপ, এবং এই মুহূর্তে যেটা আমরা টিভিতে দেখছি যে ডিফেন্স মিনিস্টার যে কথাগুলো বলছেন, এটাতে আমি একটা ইন্ডিকেশন পাচ্ছি। কারণ আমি কিছুদিন এই যেখানে এই সমস্ত ডিসিশন নেওয়া হয় দেশে, সেখানে ছিলাম 4-5 বছর, এবং ইম্পর্ট্যান্ট টাইমে পার্লামেন্ট অ্যাটাকের সময়। তো ভাগ্য ছিল আমি খুবই জুনিয়র অফিসার ছিলাম, কিন্তু এদেরকে ডাইরেক্ট অপারেট করতে দেখেছি। প্রাইম মিনিস্টার এখন প্রেস থেকে নিজেকে ডিস্টেন্স করছেন, তার মানে কিছু একটা হবে। কি হবে সেটা দেখা যাবে, কিন্তু স্পেকটাকুলার কিছু হবে। এবার হচ্ছে এই জায়গাটা যেখানে আপনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই, তারপরে দু একটা কথা বলবো। যে এই জায়গাটাতে মনে হচ্ছে যেন একটা কমপ্লেসেন্সি, একটা আত্মতুষ্টি এবং একটা ওভার কনফিডেন্স এসে গিয়েছিল যে কাশ্মীরে কিছু হবে না। এবং কোথাও না একটা অনেক সময় কী হয় জানেন তো, পলিটিক্যাল লিডারশিপ যেটা চায় সেইটা আবার এই মিলিটারি লোকরা, পুলিশের লোকরা, আইএসরা, তারা সবাই সেটাকেই প্রজেক্ট করতে শুরু করে। যে একটা ছিল যে আমান, এরকম একটা কাশ্মীরে হাসছে এরকম, তো সবাই মিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নেই। কি করে হতে পারে আমি চিন্তা করতে পারছি না। কারণ ঠিক আছে, প্রাইম মিনিস্টার তো নতুন কেউ না, ওনার ইয়াং ডেজের কাশ্মীরের ছবি আছে, উনি জানেন কাশ্মীর কি। মিস্টার ডোভাল যিনি বসে আছেন, ইনি ওই পার্লামেন্ট অ্যাটাকের সময় ডাইরেক্টর আইবি ছিলেন। আমি ওনার সাথে কাজ করেছি, ওনার অফিসে গেছি বহুবার, এবং বহুবার বাড়িতে গেছি। এবার আমি এটা বুঝতে পারছি না ওনারা কি করে ভাবতে পারেন যে কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে। আর সবাই ভাবতে পারে, বাট ওনারা কি করে ভাবতে পারেন? কিছু একটা ছিল, একটা স্টেট পুলিশ ছিল না। আপনি আমাদের দার্জিলিং এ মাল রোডে চলে যান, স্টেট পুলিশ পাবেন। আপনি টাইগার হিলে চলে যান, স্টেট পুলিশ পাবেন। ওদের জেএনকে পুলিশের ওয়েপেন্স আর মাছ সফিস্টিকেটেড, আমাদের এখানকার পুলিশ একজন নেই। এখানে আপনি কালকে যে ভিডিওগুলো দেখাচ্ছিলেন, তাতে একজন বলছে ম্যাডাম আপনি কাঁদবেন না, ইনি ইউনিয়ন প্রেসিডেন্ট। মানেটা কি? ইউনিয়ন প্রেসিডেন্ট প্রাণ বাঁচাবে যে টেরিস্টের এগেনস্টে? তো দ্যাট ওয়াজ দ্য অনলি প্রেজেন্স অফ এনিবডি। বড় এই জায়গাটা কিন্তু বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচার আছে ট্যুরিজমের, কেউ ছিল না। এরা প্ল্যান করেছে নিখুঁতভাবে। এখানে কিছু কথা আছে, এটা আগে হয়নি, আগে হয়েছে। 2000 সালে বিল ক্লিন্টন যখন এসেছিলেন, আমি তখন কাশ্মীরে পোস্টেড। আচ্ছা, ছত্তিশ সিংপুরা বলে একটা জায়গায় 36 জন শিখকে মারা হয়, উনি জানবেন কারণ উনিও কাশ্মীরে ছিলেন এক সময়। ঠিক আছে, ছত্তিশ সিংপুরা বলে 36 জন শিখকে বার করে মারা হয় ওই সময় বিল ক্লিন্টন আসার সময়। এই টেন্ডেন্সিটা আছে যে যখন এই যে ইউএস ভাইস প্রেসিডেন্ট আসবে একটা কিছু হবে। এখানে আমরা যেমন ট্যুরিজম দেখাবার জন্য লক্ষ লক্ষ ট্যুরিস্ট ঢুকেছি, ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে ফেলেছি, লোকে কামাচ্ছে, খুব আনন্দের ব্যাপার, সেটা গর্ব করে বলছে না আমাদের, এবং হোয়াই নট। কিন্তু তার সাথে এই যে একটা পেছনে একটা ভয় আছে, তার জন্য একটা প্রোটেকশন সিস্টেম থাকা উচিত, যেটা দেওয়া সম্ভব। আমাদের দেশে যে আর্মি আছে, যা সিআরপিএফ আছে, সিএপিএফ আছে, দেওয়া সম্ভব, সেটা ছিল না এখানে। এবং এই জায়গাটা রোড থেকে অনেকটা দূরে, ফলে এরা এমন জায়গা চুজ করেছে যে রিয়াকশনটা যেটা আসবে তাদের পায়ে হেঁটে আসতে হবে, কারণ অত ঘোড়া তো টুরিস্টদের জন্য হয়। রেকি হয়েছে এবং রেকি ছাড়া নিখুঁত অপারেশন, এরা কোনো হাড়ি বাড়ি দেখায়নি। দেখুন আমরা যে টেরিস্টদের দেখেছি তাদের মধ্যে নিখুঁত অপারেশন টেরিস্ট আমি আমার সারা জীবনে এই সব কাজ করে কম দেখেছি। ম্যাক্সিমাম লোক একটা গ্রেনেড ফেলে দিয়ে পালিয়ে যায় বা একটু ফায়ার করে দিয়ে পালিয়ে গেল। এরা ঠান্ডা মাথায় কথা বলেছে, মোদিকে বলো নামাজ পড়ো, জামা কাপড় খুলে দেখাও, ঠান্ডা মাথায় ব্যবহার করেছে। মাথায় শুনেছি ক্যামেরা ছিল, এবং এদের যারা কন্ট্রোল করে তারা মানে ইটস এ রাষ্ট্রীয় শক্তি কন্ট্রোল করছিল এখানে, যে এমন না যে কোনো লোকাল লোক কন্ট্রোল করছিল, সে কোনো রাষ্ট্রীয় শক্তি কন্ট্রোল করছিল। এইবার দেখুন এয়ার চিফ মার্শাল তো বললেই যে বললেনই উনি যে পাকিস্তানের ডাইরেক্ট
আর্মির আছে, এই আসিম মুনির যিনি স্পিচটা দিয়েছেন তাতে আরও কিছু কথা বলেছেন আমরা হিন্দু না, নিজেদের নাতিদের পুতিদের বাচ্চাদের বলো যে আমরা কেউ হিন্দু না, আমাদের সব কিছু আলাদা। এই কথাটা উনি বললেন কেন? এই কথা বলা, মোদির ক্যান্সেল করা, আর এই আরেকটা জিনিস অ্যাঙ্গেল আসছে এখানে। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের পাশে বিশ্বের তাবড় দেশ দাঁড়িয়ে আছে। আমরা হাত গুটিয়ে বসে থাকলে তারা হাত গুটিয়ে বসে থাকবে, আমরা যদি খুলে খেলি তারা মুখ ফিরিয়ে নেবে। একমাত্র যার একটা ভয় ছিল যে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে সেটা চীন, বাট চীন এখন তাদের হ্যান্ডস আর ফুল বিকজ অফ ইউএস, আর তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে তাইওয়ান নিয়ে, তারা এখন ভারতের সাথে কোনোভাবে ঢুকবে না। কিন্তু কি করতে হয় সেটা দেখতে হবে। আমি আশা রাখছি যে আমরা যেটা ভাবছি এয়ারফোর্স পাঠাবে, আর্মি পাঠাবে, সেটা হবে না, এমন কিছু স্পেকটাকুলার হবে যেটা দুনিয়া দাঁড়িয়ে দেখবে, এবং সেটা ইমিডিয়েট হয়তো হবে না, একটু সময় নেবে, কারণ ইমিডিয়েট যদিও একটা প্রেশার থাকে ইমিডিয়েট করে দেওয়ার, আমার মনে হয় না সেটা হবে। এবার হচ্ছে যে আপনিও জানেন এই ব্যাপারটা, এই অমরনাথ যাত্রাকে টার্গেট করা ইসলামিক মৌলবাদীদের একটা হবি। আজকে না 5 বার 6 বার হয়েছে, নুনওয়ান বেস ক্যাম্প, আপনি যদি দেখেন পরপর শেষনাগ বেস ক্যাম্প, অনেক জায়গায় হয়েছে। এবং এই সময় একজন ছিলেন ভারতবর্ষের যিনি একটা স্টেটমেন্ট বলেছিলেন, সে বাল থাকারে অমরনাথ যাত্রা নিয়ে, এবং সেইবার হয়নি। আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনি বহু বছরের সিনিয়র জার্নালিস্ট, হ্যাঁ। এবং সেইটা আমাদের দেশে এখন এমন একটা জায়গা আসছে যেখানে স্ট্রং লিডারশিপ চাই। এই রকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে, কোনো একটা বিল পাস হবে আর সেখানে বিনা নিরাপদের লোককে বাড়ির থেকে টেনে মার করবে, আর আমরা জোর গলায় বলবো যে না 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 আতঙ্কবাদের কোনো ধর্ম নেই। এটা সত্যি কথা। এই যে এগুলো একটা মানে লোকের উপর ফাঁসি দেওয়া হচ্ছে এই কথাগুলো, হ্যাঁ। তাহলে কি ধর্মের কোনো আতঙ্কবাদ আছে? মানে আমার মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে এইটা কীরকম, যে অনেক লোক চুপ করে বসে আছে, হ্যাঁ, তাদের নানান রকম দুঃখ হয়, গাজার জন্য দুঃখ হয়, আমারও হয়, কিন্তু তারা এখন বেরাচ্ছেন না, আমিও তাহলে গাজার জন্য বেরাবো না। আমাদের নিজস্ব একটা ইনসিকিউরিটি আসছে এখানে, যে আমরা কোথাও বেড়াতে যেতে পারবো না আমাদের দেশের মধ্যে। এবার আমার শেষ কথা, যে আমাদের কিন্তু আমি একটা হেজিটেশনও দেখছি প্রথম দিকে আমাদের সরকারের, আমি কেন্দ্রীয় সরকারের কথা বলছি, যে একটা খুলে খেলার ভাব ছিল, এখন একটু হেজিটেশন দেখছি। যেমন বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি চীনে গিয়ে বলছেন 7 সিস্টার ল্যান্ডলক, তিনি বলছেন যে বাংলাদেশ সমুদ্রের একমাত্র অভিভাবক। ওই দিন যুদ্ধ ঘোষণা করতে পারত ভারতবর্ষ, ওই দিন, তাহলে এই ঘটনাগুলো হতো না। ওই দিন সারা পৃথিবী আমাদের সামনে থাকতো, কারণ ওই দিন উনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এই কথাটা বলে যে 7 সিস্টার ল্যান্ডলক। উনি বলতে পারেন না, আমাদের নরেন্দ্র মোদী গিয়ে বলতে পারেন না আমেরিকার ক্যালিফোর্নিয়া ল্যান্ডলক, তাই জন্য আমি এটা করব, ওনার বলার এখতিয়ার নেই। বাট কোথাও আমরা একটা হেজিটেন্ট হচ্ছি, আমি আশা রাখছি যে কিছু হবে এখানে। ধন্যবাদ দেবাশিস দা। আমি দ্রুত এখান থেকে লাইভ ফুটেজে যাব, যে চাকরিহারারা তারা ধর্নায় বসেছেন, এই মুহূর্তে 2 মিনিটের নীরবতা পালন করছেন। এই যাদের আমরা হারালাম, এই 26 জন, 26টা তাজা প্রাণ ঝরে গেল, তাদের জন্য 2 মিনিটের নীরবতা দেখতে পাচ্ছেন আপনারা। দেবাশিস দা যেটা বললেন আমি পুরোটা কমপ্লিট করতে চাইবো, যে 1993 সালে বালা সাহেব ঠাকরে একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন এই অমরনাথ যাত্রা না হলে তিনি একজন হজযাত্রীকেও প্লেনে উঠতে দেবেন না। তাই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল, আমার এখনও মনে আছে। আমি ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে 26 জন সরকারিভাবে চলে গেলেন, 3 জন আমাদের এই রাজ্যের। আমি এক্ষুনি তার পরের প্রতিবেদন দেখাবো, এবং প্রত্যেকটা জায়গায় আমার সহকর্মীরা রয়েছেন। 2টো প্রাণহীন দেহ দুজনের কলকাতা এয়ারপোর্টে নেমেছেন, সেখানে রাজনৈতিক টানাপোড়েন, যেটা পশ্চিমবঙ্গের অন্যতম বৈশিষ্ট্য, যে তৃণমূল নেতারা মানে সরকার আগে এগিয়ে আসবে না বিরোধী দল, তাই নিয়ে স্লোগান শাউটিং ইত্যাদি বিক্ষোভ টিক্ষোভও হয়েছে। কিন্তু আজকের কাছে এই ঘটনার গ্র্যাভিটির কাছে সমস্ত কিছু বিশ্বাস করুন তুচ্ছ হয়ে গেছে। আমি দেখাবো যে 3 জন মানুষকে আমরা হারালাম সম্পূর্ণ অকারণ এই নিধন যজ্ঞে। শুধু বরফ নয়, ভূস্বর্গ ভেসেছে রক্তের চাদরে। শুধু টিউলিপের বাহার নয়, উপত্যকায় ঝরে পড়েছে ফুলের মতো একের পর এক তরতাজা জীবন। কাশ্মীরে ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন, তার মধ্যে 25 জনই হিন্দু পর্যটক। এর মধ্যে রয়েছেন বাংলার 3 নাগরিক। বছর 40-এর বেতন অধিকারী, তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী, পৈতৃক বাড়ি বেহালায়, কর্মসূত্রে থাকতেন আমেরিকার ফ্লোরিডায়।
দেশে এসে স্ত্রী পুত্রকে নিয়ে বেড়াতে গেছিলেন ভূস্বর্গে। কেউ ভাবতেও পারেনি এইভাবে উপত্যকায় মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে তাকে। এই দিনটা যে আবার আমরা দেখব কখনো ভাবি না। যে ধর্মীয় বিদ্বেষের হাত থেকে বাঁচতে 1964 সালে ওপার বাংলা থেকে এপারে এসেছিলেন বীরেশ্বর অধিকারী, এত বছর পর নিজের দেশে সেই ধর্মীয় সন্ত্রাসেরই বলি হলো তার সন্তান। সেইটা তো আমি ভাবছি এই জন্য সব ইয়ে করে এসে গেলাম এইখানে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তা সেটা কি ভাবতে পেরেছি আবার 50-60 বছর পরে আমারই ঘরে আবার এরকম হয়ে গেল। আমি ভাবি নাই যে এই দেশে সেটা আসবে, এবং লোকের মনোবৃত্তি কোনো পাল্টায়নি, সব একই রয়ে গেল। বেহালার শখের বাজারের বাসিন্দা বছর 52 সমীর গুহ কেন্দ্রীয় সরকারি কর্মী। স্ত্রী ও মেয়েকে নিয়ে গেছিলেন কাশ্মীরে ঘুরতে। স্ত্রী মেয়ের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। গোটা 10-15 ওখানে ছিলাম আমরা, এলো পথের এগুলি, কোনো জিজ্ঞাসা না, শুধু আমার মেয়ে আমার বলছে পড়ে গেছে। আমার মেয়ে আমার হাজবেন্ড ডাকছে, জিয়া জিয়া তুই শুয়ে পড় শুয়ে পড়। মুখে মাস্ক লাগানো ছিল। ইনকো ছোড়না নেই, ইনকো ছোড়না নেই। সবাই শুয়ে পড়লো, ব্যাস আমার হাজবেন্ডকে গুলি মারলো, আরেকজন ওখানে ছিল তাকে গুলি মারলো। আমরা আমার হাজবেন্ডকে নিয়ে আসতে পারি ওখান থেকে। আমাদের আজকে ফিরে যাওয়ার কথা ছিল কলকাতা। আমরা যেটা ভেবেছিলাম যে কাশ্মীর হয়তো বদলে গেছে, কিন্তু কাশ্মীর আদৌ বদলায়নি, এটা তার প্রমাণ। জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে এ রাজ্যের আরও এক বাসিন্দার। পুরুলিয়ার ঝালদার বাসিন্দা আইবি অফিসার মনীশ রঞ্জন মিশ্র 2 বছর ধরে পোস্টিং ছিল হায়দ্রাবাদে। দিল্লি থেকে আমাদের কাশ্মীর যাওয়ার ছিল, ওখান থেকে আবার আমরা ফিরে এসেছি। মানে মনীশদার ছিল যে উনি পাহালগাম থেকে এখানে আসবেন বৈষ্ণোদেবী, আর আমরা এই দিক থেকে বৈষ্ণোদেবী যাব। ভূস্বর্গ, সেখানে বেড়াতে গিয়ে স্বর্গীয় অনুভূতি নিয়ে ফেরার কথা ছিল, কিন্তু সেখানেই শেষ হয়ে গেলেন এই 3 জন। মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী ও হংসরাজ সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি একবার সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। আপনারা জানেন কাল থেকে বলছি যে বহু ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন যেহেতু বন্ধ করে দেওয়া হচ্ছে, সংযোগের একটা বারবার তাতে একটা সমস্যা হচ্ছে আমার সহকর্মী বিজেন্দ্র সিংয়ের কাছে। বিজেন্দ্র, আমি তোমার কাছে যেটা জানতে চাইবো, শ্রীনগরে তুমি দাঁড়িয়ে আছো, কাশ্মীরে পর্যটকদের মধ্যে রেকর্ড ভিড় এবার হচ্ছিল। শ্রীনগর থেকে পেহেলগাঁও মানে ট্রাফিক কনজেশন প্রায় প্রতিদিনকার ঘটনা দাঁড়িয়েছিল, আর এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো রাস্তাগুলো একেবারে শুনশান, একমাত্র এয়ারপোর্টমুখী গাড়ির লাইনটা হচ্ছে, অর্থাৎ সবাই জম্মু কাশ্মীর ছেড়ে প্রাণ ভয়ে পালাচ্ছেন। আমি টিকিটের দাম দেখছিলাম, সরকার কিছু রেগুলেশনস করেছে, কিন্তু তার আগে অবধি শ্রীনগর থেকে কলকাতা কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, কিন্তু বিভিন্ন ফ্লাইটের টিকিটের দাম 33,000 থেকে 81,000 টাকা এক পিঠের একজনের। আমি বলছি আজকে ঘটনাচক্রে সত্যজিৎ রায়ের মৃত্যুদিন, ভূস্বর্গে ভয়ঙ্কর, সত্যি সত্যি ভূস্বর্গের ভয়ঙ্কর একটা ছবি তুমি সারাদিন তুলে ধরছো বিজেন্দ্র। হ্যাঁ সুমনদা, সেটাই আমরা দেখলাম, এবং কাশ্মীর নর্মাল কতটা রয়েছে, নর্মালসি কতটা রয়েছে, সেটা সব কিছু আমরা মাপার একটা ইয়ার্ডস্টিক হলো কতটা ট্যুরিস্ট এখানে গেছে এবছর। 2021 সাল থেকে আমরা দেখছি এখানে ট্যুরিস্ট বাড়ছিলেন। 2021-এ 1 কোটি ট্যুরিস্ট এসেছিলেন, গত বছর দেখেছিলাম 2.3 crore ট্যুরিস্ট এসেছিলেন। এবারে একটা অ্যানালিসিস ছিল 3 কোটি থেকে বেশি ট্যুরিস্ট আসবেন, এবং যখন পিক সিজন উঠছিল, এখনই এপ্রিল মাস থেকে স্টার্ট হয় তাদের পিক সিজন এবং চলে জুলাই আগস্ট অবধি, সেই সিজন যখন উঠছিল সেই সময় এই ঘটনা, এবং যা চিত্রটা পেহেলগাম থেকে এসছে, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, এখানে কোনো ট্যুরিস্ট যদি কাশ্মীরে আসে এবং সে যদি পেহেলগাম না যায়, তাহলে তার যে ট্যুর হয় সেটা হয় কমপ্লিট হয় না। কেন সোনমার্গ রয়েছে, গুলমার্গ রয়েছে, কিন্তু পেহেলগাম হলো সবথেকে মুকুটের মণি, সেখানে সবাই যেতে চায়, এক রাত সেখানে থাকতেও চায়। এবং সেই জায়গায় যখন এই চিত্রটা হাতে হাতে মোবাইলে ঘুরতে স্টার্ট করলো, সেখানে গুলি করে দেওয়া হচ্ছে 26 জনকে, এবং যেভাবে তাদেরকে মারা হলো, সেটা নিয়ে আতঙ্ক এতটা ছড়িয়েছে কি যাদের অনেক বুকিং করা ছিল আজকেও তারা হোটেলে যেতে পারছেন না, কেন সিকিউরিটির অ্যাঙ্গেল থেকে আজকে সেখানে কর্ডন অফ করে দেওয়া হয়েছে। যাদের বুকিং রয়েছে তাদেরকেও পেহেলগাম যেতে দিচ্ছে না সিকিউরিটি ফোর্সেসরা। আমরাও গেছিলাম কিছুক্ষণ অবধি, প্রায় 20 কিলোমিটার দূর থেকে, আমাদেরকেও সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন আমি রয়েছি ডাল লেকের ঠিক পাশে। কিছু ট্যুরিস্ট আমি ডাল লেকের পাশে দেখলাম, তারা বলছেন কি তাদের বুকিং রয়েছে, কিন্তু তারা ডাল লেকের কাছে কিছুটা সিকিউর মনে করছেন, কিন্তু এখান থেকে তারা পরিবার নিয়ে কলকাতা বা অন্যান্য রাজ্য থেকে যেখানে এসেছেন তারা চলে যাবেন, এতটাই আতঙ্ক হয়েছে। তবে এখানকার যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, তারা আজকেও মিছিল করেছেন, বিভিন্ন জায়গায় লাল চৌকে দেখলাম মিছিল করছেন, তারা চাইছেন কি মানুষ যেন
ক্যান্সেল না করেন, কেন কি এখানকার সব থেকে বড় যে ইকোনমির ওপর সব থেকে বেশি যে ইনভেস্টমেন্ট রয়েছে, রোজগার সব থেকে বেশি রয়েছে, সেটা হলো ট্যুরিজম। এবং যদি ট্যুরিস্টরা না আসেন তাহলে কিন্তু তারা বলছেন এই জঙ্গিরাদের জয় হবে, তাদেরকে যদি স্ল্যাপ মারতে হয় সেক্ষেত্রে যেন কোনো ক্যান্সেলেশন না হয়। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে বিশেষ করে অনুরোধ, আজকে আমরা দেখলাম এখানে শিকারা ওনারা রয়েছেন বা হাউসবোট ওনারা রয়েছেন, তারা করছিলেন। এখন আমি ঠিক ডাল লেকে রয়েছি, সব হাউসবোটগুলো খালি রয়েছে, অনেক বুকিং রয়েছে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। যে গাড়িতে আমি এলাম তিনি ড্রাইভার সাহেব বলছিলেন কি তার ইএমআই রয়েছে, 2টো বুকিং ছিল কলকাতা থেকে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন ট্যুরিস্টরা আসবেন না, তো ইএমআইগুলো তারা কীভাবে দেবেন? গাড়ি কিনেছেন অনেকেই, কি এই সিজনে কামাই করে তারা সেই লোনগুলো শোধ করবেন, সেটা কিন্তু লোন কীভাবে এখন শোধ হবে সেটা নিয়ে তাদের চিন্তা রয়েছে। তো একটা রোজগারের দিক থেকে তো সমস্যা রয়েছে। পর্যটকদের কথা বলছো, পাশাপাশি আরেকটা জিনিসও তুমি দেখাচ্ছিলে যে স্থানীয়দের মিছিল, এবং সেই মিছিল হচ্ছে যে ভরসা রাখুন, কাশ্মীরে ক্যান্সেল করবেন না, এবং এই যে নারকীয় হিংসা, হিন্দু নিধন, এর বিপক্ষে তারা দলে দলে রাস্তায় নামছেন। এই বিষয়টা যদি একটু বলো যে এই ঠিক কতটা এই যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ ওখানকার স্থানীয় মানুষের কাছ থেকে কতটা আসছে? দেখো, সব থেকে বেশি প্রতিবাদ রয়েছে এখানে। আমরা সুমনদা দেখলাম পেহেলগামেও কিছুক্ষণ আগে সেখানে ক্যান্ডেল মার্চ করেছেন সেখানকার যারা ট্যুর অপারেটর রয়েছেন তারা বলছেন কি ট্যুরিস্টরা আসুন, এবং কাশ্মীরি কোনো দিন কোনো ট্যুরিস্টকে হার্ম করতে পারে না তারা বলছেন, এবং যারা এটা করেছেন তারা কিন্তু কাশ্মীরি নন। এই প্রশ্ন আমি করেছিলাম কি এরমও আসছে কি তাদের ধর্মের নাম জিজ্ঞেস করে করে তাদেরকে মারা হয়েছিল। তারা বলছেন কোনো ধর্ম, ইসলাম ধর্মেও তাদের ধর্মে এটা বলা হয়নি কি কোনো মানুষকে এইভাবে মারা যায়, এটা হিউম্যানিটির বিরুদ্ধে। এবং তারা স্লোগান দিচ্ছিলেন ডাল লেকের সামনে, আমরা দেখলাম যারা শিকারা ওনার রয়েছেন বা হাউসবোট যারা এখানে চালান, কি হিন্দু মুসলিম ভাই ভাই থাকবো আমরা, এবং এখানে কোনো ধর্মের ব্যাপার নেই। তারা বলছেন কি যারা করেছে তারা কিন্তু কাশ্মীরকে বদনাম করা করেছে। তারা উদাহরণও দিচ্ছিলেন কি এটার ফলে কি হতে পারে, ট্যুরিস্টরা আসবেন না, ট্যুরিস্টরা না আসলে কি হবে, তাদের রোজগার কমে যাবে, রোজগার কমে গেলে তারা কি করবেন? তো অর্থাৎ তাদেরকে ক্ষতি করার জন্যই আক্রমণ হয়েছে। এবং ট্যুরিস্টদের যে মহিলারা কান্নাকাটি করছেন তাদেরকে তারা বলছেন ওরা আমাদের বোন, এবং তাদের ওপর যে হামলা করে যারা করেছে তারা কাশ্মীরি নন, সেটা কিন্তু তারাও বলছেন তাদেরকে নিয়ে আসে ফাঁসি দেওয়া হোক। তারা বিভিন্ন জায়গায় প্রশ্ন করছেন, যেমনি এক জায়গায় সিকিউরিটি, মানে সাধারণ মানুষ তার শুভবুদ্ধির প্রমাণ দিচ্ছেন, মিছিল করে এই হিংসার বিরুদ্ধে গর্জন করছেন ওখানকার স্থানীয়রা। কিন্তু জঙ্গিরা তো এই বিষয়ে মানে যে মুহূর্তে বাধা দান করেছেন মুসলিম ঘোড়া চালক, তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হচ্ছে কাফের বলে। এই তো ইসলামী মৌলবাদের স্বরূপ। আমি এখান থেকে দ্রুত আমার পরের প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে কেন এইভাবে ধর্ম বেছে বেছে হিন্দু নিধন যজ্ঞ চলল। দ্রুত একবার দেখাবো যে কিভাবে এইভাবে এই টার্গেট করার পেছনে বার্তাটা কি দিতে চাইলো এই নরপশুরা। আবার বলছি, পশুদের অপমান করতে চাই না, এই কীটেরা দেখুন। পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি করে মেরেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই প্রেক্ষাপটেই এই হামলার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত মাত্র 2 জন হিন্দু টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, তার মধ্যে দ্বিতীয় হলেন দানিশ কানেরিয়া। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাস, মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণের প্রসঙ্গ টেনে কানেরিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, পেহেলগাঁওয়ে আরেকটা নৃশংস হামলা, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর, সেই হিন্দুদের টার্গেট করার একই মানসিকতা। দানিশ কানেরিয়া আরও লিখেছেন, কেন তারা স্থানীয় কাশ্মীরিদের কখনো টার্গেট না করে ক্রমাগত শুধু হিন্দুদের টার্গেট করে, তা কাশ্মীরি পণ্ডিত হন বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পর্যটক। কারণ সন্ত্রাসবাদ তা যে ছদ্মবেশেই থাকুক না কেন একটা নীতি অনুসরণ করে, গোটা বিশ্বকে তার মূল্য চোকাতে হচ্ছে। হিন্দুদেরকে বেছে বেছে তাদের উপর আক্রমণ করা এবং এমন একটি বার্তা দেওয়া যে কোথাও না কোথাও ভারত একটি হিন্দু রাষ্ট্র হয়ে উঠছে, তার বিরুদ্ধে এই হামলা, এটা খুবই স্পষ্ট। কোনো না কোনোভাবে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটার উপরে কিন্তু একটা বিরাট বড় দাগ ফেলবে। পাকিস্তানের হয়ে 61টি টেস্টে 261টি উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া। তবে দেশের হয়ে এত ভালো খেললেও তার অভিযোগ, হিন্দু হওয়ার কারণে কখনোই তাকে প্রাপ্ত সম্মান দেয়া হয়নি পাকিস্তানে, উল্টে বারবার তাকে ধর্মান্তরণের জন্য চাপ দেয়া হয়েছে। 2023 সালে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দানিশ কানেরিয়া বলেন, শাহিদ আফ্রিদি এবং বাকি ক্রিকেটাররা তাকে সমস্যায় ফেলতেন, তার সঙ্গে খাবার খেতেন না। শাহিদ আফ্রিদি তাকে একাধিকবার ধর্মান্তরণের জন্য চাপও দিয়েছিলেন। তবে দানিশ কানেরিয়া এও জানিয়েছিলেন, ইনজামাম উল হক ক্যাপ্টেন হিসেবে তাকে সবসময় সাহায্য করতেন এবং শোয়েব আখতারও তার পাশে থেকেছিলেন। এবিপি আনন্দ।
প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গদাধর বাবুর কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে ঘটনার আগে স্পষ্ট রেকি হয়েছে, পাকিস্তান বর্ডার থেকে 8 ঘন্টা ট্রেক করে স্পটে এই জঙ্গিরা পৌঁছেছে। ঘটনা ঘটালো তারা, কিছুক্ষণ ঘাঁটি গেড়ে বসেছিল স্পটে ঢোকার আগে, ধর্ম পরিচয় চেক করে কালমা পরীক্ষা ইত্যাদি করেছে, অর্থাৎ তাতে অনেকটা সময় ব্যয় হয়েছে। 26 জনকে মেরে তারা পাইন বনে উধাও হয়ে গেল। আমি বলছি তার 1 ঘন্টা পরে সুরক্ষা বাহিনী আসছে, কেন খবর থাকলো না? গোয়েন্দা ব্যর্থতা যা হয়েছে, এটা কি খুব বেশি জল্পনা বা প্রশ্নের জায়গা আছে? গদাধরবাবু কি বলেন শুনবো। আমি প্রথমে যেটা বলি, এই যে সিকিউরিটি ল্যাপসটা হয়েছে, এটার জন্য সমস্ত সিকিউরিটি এজেন্সি যারা কাশ্মীরে ডিপ্লয় আছে, বোথ দ্য স্টেট অ্যান্ড সেন্টার রেসপন্সিবল, তাদের ব্যর্থতার জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমি নিজেই 1989 থেকে 95-এ কাশ্মীরে কাজ করেছি এবং টেরোরিজমই মিলিটেন্সি ডিল করতাম। আমি দেখেছি আগেও হয়েছে 88-এ যে ঘটনাগুলো ঘটেছে, যেখানে মুস্তাক লেট্রামের মতো লোক, যে না হলেও 70-80 জন লোককে পণ্ডিত, কাশ্মীরি পণ্ডিতদেরকে মেরেছে দেখেছি। আমি দেখেছি যে এয়ারফোর্স স্টেশনের সামনে লোকে ওয়েট করছে বাস ধরার জন্য, কীভাবে নৃশংস হয়েছে আমি দেখেছি। কিন্তু সেগুলো হচ্ছে ইনডিসক্রিমিনেট কিলিং এবং তার একটা এম ছিল, তখন জিহাদিরা একটা এম। কিন্তু এইভাবে বেছে বেছে লোককে জিজ্ঞেস করে যে আপনি হিন্দু কি অন্য কোনো জাতি, এই আমি কোনোদিন দেখিনি। নাম্বার 1, যে জায়গাটায় ঘটনা ঘটেছে এই জায়গাটা অত্যন্ত প্রোন এরিয়া, অত্যন্ত প্রোন এরিয়া। কারণ আপনি যদি দেখেন যে আমাদের যদি পিওকে বর্ডারটা দেখি, আপনারা যারা ওই জায়গাগুলো জানেন তারা জানেন যে কেরি, লাম, আপনার তারকুন্ডি গলি, আপনার পেরিয়ে সেই পীরপাঞ্জাল রেঞ্জ দিয়ে ইজিলি আসা যায় ওখানটায়, এবং নিচে নেমে হচ্ছে ডোডা, নিচে ক্রস করলে ডোডা। এবং ওই যে জায়গাগুলো আছে, আমি নিজে এই জায়গাগুলো শুধু ওয়াকিবহল। এবং এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে যে আপনারা দেখেছি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে ওখানে একটা সিমারিং ডিসকন্টেনমেন্ট আছে, এটা কিন্তু গোয়েন্দারা জানে, এটা গভর্নমেন্টও জানে। তারপরে ওখানে যে এবং দেখুন সাউথ কাশ্মীর জঙ্গিদের ঘাঁটি প্রায় সবসময় একের পর এক, সেখানে অত বড় একটা জায়গা, প্রতি মুহূর্তে গড়ে অন্তত 2500 পর্যটক থাকেন, সেটা সম্পূর্ণ আমি সুরক্ষাহীন রাখবো। সুতরাং এই যে ব্যর্থতা, এই কেন যে ব্যর্থ হলো সেটা বোঝা মুশকিল, কার ডাইরেকশানে হলো বোঝা মুশকিল। কারণ আমি এটা বলতে পারবো না এখান থেকে কার ডাইরেকশানে এটা হচ্ছে, কিন্তু নর্মালি ওখানে ট্যুরিস্ট গেলে একটা স্কট থাকেই কোনো না কোনো, আর তাছাড়া ক্যাম্প থাকে, বিভিন্ন ক্যাম্প। আমি দেখেছি বিএসএফ টহল দিত আগে, সিআরপিএফ টহল দিত, আর্মি টহল দিত, কিন্তু এখন কোথায় গেল সেগুলো? কিন্তু আর সব থেকে রাজ্য কেন্দ্র দুটোর এজেন্সি কি করে একসঙ্গে ফেল করলো, বড় ব্যর্থ হচ্ছে সেটা হচ্ছে যে এই যে জায়গাটা এখন লস্করি তৈবার উপর আমরাই করছি। লস্করি তৈবা যদি এটা রেসপন্সিবল হয়, লস্করি তৈবার ঘাঁটি তো ওখানেই, কারণ লস্করি তৈবা নিজে আপনি ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মেম্বার নয়, যারা মেম্বার হচ্ছে তেহরিকুল মুজাহিদিন, তেহরিকুল মুজাহিদিন ঘাঁটিরও এখানে অনন্তনাগ, ওই এরিয়াটায় তেহরিকুল মুজাহিদিন ঘাঁটি। সুতরাং এগুলো খবরগুলো গভর্নমেন্টের কাছে আছে, কিন্তু সেগুলো তো ওয়ার্ক ঠিকমতো, কম্বিং অপারেশন বা ঠিকমতো আপনারা যে খবর ডিপ পেনিট্রেশন ছিল না, কোনো একটা ব্যর্থতা বা একদম ডিপ পেনিট্রেশন বাদ দিন, আমি বলছি দরজা আটকালো, দরজায় ঘাঁটি করলো, বসে রইলো ভেতরে, এইভাবে মানে বেশ কিছুক্ষণ ধরে বাছাই পর্ব চললো, তারপর কোন ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্ল্যানই হচ্ছে কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস, ডিসমেম্বার ইন্ডিয়া, ডিস্টেবিলাইজ ইন্ডিয়া, এগুলো জানা আছে। এবং ওরা যে মেটিকুলাস প্ল্যান করে, প্ল্যানটা এক্সিকিউট করে কাজ দিয়ে, মিলিটেন্ট দিয়ে, কিন্তু প্ল্যানিংটা সুন্দরভাবে করে ওরা করেছে, রেকি করেছে এবং স্পটটাকে ঠিক আইডেন্টিফাই করেছে, এবং ওরা এসকেপ রুটও নিয়ে চলে গেছে, এসকেপ রুট নিয়ে চলে গেছে। সুতরাং এখন এবং ওদের শেল্টারও দেখবেন দেওয়ার লোক আছে, বোথ দি লোকাল 10 মিলিটেন অ্যান্ড পাক 10 মিলিটেন এদের এর মধ্যে আছে। একদম, আপনি যখন ছিলেন 1990 তখন তো রাষ্ট্রীয় রাইফেল তৈরি হয়েছিল নিশ্চয়ই, আর পরে এসেছিল, আর একটা পরে এলো একদম, আর প্রথম দিকে আর্মি আর বিএসএফ। ঠিক। সুতরাং আমি এখনও দেখেছি, আমি মাঝখানে গিয়েছিলাম কাশ্মীর একবার, দেখে এসেছি। কিন্তু একটা আমার সব থেকে যেটা মনে হয় যে এটার জন্য দায়ী হচ্ছে আমাদের গভর্নমেন্টে এমনভাবে ক্যানভাসিং শুরু করলো যে কাশ্মীর শান্ত হয়ে গেছে, আপনার শান্ত হয়ে গেছে, কিন্তু কাশ্মীর শান্ত হয়নি। কাশ্মীরের মধ্যে এখনও এই যে জিহাদিদের যে গ্রুপগুলো রয়েছে, পার্টিকুলারলি ফান্ডামেন্টাল গ্রুপ, পার্টিকুলারলি যেগুলো আমরা এই যে ধরুন লস্করি তৈবা যদি বলেন, এর মেইনলি হচ্ছে আপনার জামাতে আহলে হাদিস,
এদের গ্রুপ রয়ে গেছে এবং ওদের লোক কিন্তু কিছুদিন আগে কলকাতায় এসেছিল, আপনারা দেখেছেন। একদম আমি এই জবাবগুলো নিয়ে রাজস্বীর কাছে আসবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদের দেখাবো কোথায় কোথায় সিকিউরিটি ল্যাপসেস হলো। তার কারণ কালকের ঘটনা নিরাপত্তার দিক থেকে, সুরক্ষার দিক থেকে আমাদের বিস্মিত করেছে। দেখুন, জনপ্রিয় পর্যটন কেন্দ্র বসন্ত গ্রীষ্মের যুগলবন্দিতে ভিড়ে ঠাসা, সেখানেই ধর্মীয় পরিচয় জেনে একেবারে টার্গেট কিলিং, গুলি চালিয়ে ২৬ জনকে নৃশংস খুন। ইতিমধ্যেই পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই জঘন্য হামলার দায় স্বীকার করেছে। কিন্তু এত বড় হামলার আগে থেকে কেন কিছুই আঁচ করা গেল না? সূত্রের দাবি, জঙ্গিরা আগেই পেহেলগাঁওয়ের এই জায়গায় রেকি করেছিল, আন্ডারগ্রাউন্ড সাপোর্টের মাধ্যমে ওই জায়গায় অস্ত্র জোগাড় করেছিল। আর এখানেই প্রশ্ন উঠছে, জঙ্গিদের এত পরিকল্পনার কেন কোনো খোঁজই পেল না গোয়েন্দারা? Inefficiency in every field, that is gathering advance intelligence. তোমরা সবাই জানো যে ওখানে গুলমার্গ, পেহেলগাম, সোনগা, এই যে তিনটে জায়গা, এটা চিরকালই এই জায়গাটা ভিড় হয় এবং সেই তখন জানো যে ভিড় হচ্ছে, তাহলে কেন ইন অ্যান্টিসিপেশন অ্যাটলিস্ট যে এদের সিকিউরিটিটা আরও মজবুত করি। একটা পুলিশকে দেখা যায়নি, বেশ কিছুক্ষণ পরে বোধহয় আর্মিরা এসেছিল। গোয়েন্দারা মনে করছেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড আদিল গুরু। বেশ কয়েক বছর আগে পাকিস্তান থেকে কাশ্মীরে ঢোকে সে, এরপর 2018-এ ফের পাকিস্তানে ফিরে যায়। সম্প্রতি আদিল ফের কাশ্মীরে ঢুকে এই ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করে। সূত্রের খবর, পর্যটকদের ওপর গুলি চালিয়েছিল 4 জঙ্গি, আরো 3 জঙ্গি পরিস্থিতির ওপর নজর রাখছিল। 3 জঙ্গির কাজ ছিল মহিলা পুরুষদের আলাদা করে তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত করা। হামলাকারী জঙ্গিদের মধ্যে একজনের নাম ছিল আসিফ শেখ। আদিল ও আসিফের সঙ্গে 2 পাক জঙ্গিও ছিল। যে কাশ্মীরে এত আধা সেনা, এত সেনাবাহিনীর অফিসার জওয়ান, কাশ্মীর পুলিশ থাকে, সেখানে জঙ্গিরা কিভাবে নাকের ডগা দিয়ে এই হামলা চালিয়ে চলে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা হয়তো অতটা প্রিপেয়ার্ড ছিলাম না। আমাদের ইন্টেলিজেন্স আর তারপরে সিকিউরিটি ডিপ্লয়মেন্ট সেরকমভাবে হয়তো ঠিক ছিল না, যার জন্য এটা হলো। হামলা চালানোর সময় জঙ্গিরা হেলমেট পরেছিল, তাতে ক্যামেরা লাগানো ছিল, হামলার সময়কার ছবি তারা তুলছিল, অর্থাৎ গোটাটাই সুপরিকল্পিত। এর জবাব কিভাবে দেবে মোদী সরকার, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি রাজস্বীর কাছে খুব স্পষ্ট প্রশ্নে আসবো। এক হচ্ছে যে পর্যটকেরা তো কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা করে সম্পূর্ণ কাশ্মীর শান্ত, এই ভরসা, এই ছবি মাথায় রেখে সেখানে গেছিলেন এবং এখনও গতকাল অবধিও তারা গেছেন। এবং কাশ্মীরের যদি ক্রনোলজি দেখি, রাজস্বীদের রাজনৈতিক ভাষাই বলবো, এক হচ্ছে 370 ধারা রদ হলো, তার কৃতিত্ব কেন্দ্রীয় সরকার নিয়েছে। জম্মু কাশ্মীরে একটা নির্বাচন হয়েছে, তার কৃতিত্ব নিয়েছে। তার আগে ইউনিয়ন টেরিটরি করার কৃতিত্ব নিয়েছে, অর্থাৎ শান্ত জম্মু কাশ্মীরের আগাগোড়া কৃতিত্ব নিয়েছে মোদী সরকার এবং তারা সেটা নিতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে অশান্ত হলো, এই মৃত্যুর দায়ও তো কেন্দ্রীয় সরকারকেও নিতে হবে। একই সঙ্গে রাজ্যের এজেন্সি, রাজ্যের জম্মু কাশ্মীর পুলিশ ব্যর্থ হচ্ছে, সেনা থাকছে না, বিএসএফ থাকছে না, কেন্দ্রীয় বাহিনীর অন্য কোনো অংশ থাকছে না এবং কোনো বুলেট এক্সচেঞ্জ হলো না। একেবারে গেট লক করে এতজন মানুষের ওপর একটা মধ্যযুগীয় নির্মম কুৎসিত পরীক্ষা পদ্ধতি চালানো হলো। গেটে তারা, ভেতরে তারা, এবং তারা খুন করে সিকিউরিটি ফোর্স পৌঁছানোর অন্তত 1 ঘন্টা আগে খবর পেয়ে তারা বেরিয়ে গেলেন এবং স্ত্রীরা বলছেন স্বামীরা তখনও বেঁচে ছিলেন, ব্লিডিং হয়ে হয়ে মারা গেলেন। এই ব্যর্থতার দায় তো রাজস্বীদের নিতে হবে। এবিপি আনন্দর কয়েক কোটি দর্শক যখন এটি দেখছেন এবং আরও আগামী দিনেও দেখবেন, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে সমস্ত বাঙালি হিন্দুকে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে আমি বলতে চাই, আমার দলের বার্তা, একজন টেররিস্ট, একজন কালপ্রিটকেও ছাড়া হবে না। সরকার তার যথাযথ পদক্ষেপ নেবে। যারা করেছে এবং যারা এর পেছনে মদত দিচ্ছে বা দিয়েছে
তাদের কেউ কোনো রোয়াত করা হবে না। এটা গোটা দেশের আত্মসম্মানের প্রশ্ন, অবশ্যই গোটা দেশের আত্মসম্মানের প্রশ্ন। কাশ্মীরের এই আত্মসম্মান 80-র দশক থেকে ভুলুণ্ঠিত হয়েছে। 2014-র পর থেকে যখন এই সরকার এসেছে সে তার প্রত্যেকটির জবাব দিয়েছে, কিন্তু কুকুরের লেজ সোজা হওয়ার নয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। 2019 সালে প্রধানমন্ত্রীর নাম করে খুন করা হচ্ছে, এটা কত বড় একটা জাতিকে চ্যালেঞ্জ, একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ। 2019 সালের সিএ এর যখন আন্দোলন চলছে তখন একটি স্লোগান বিখ্যাত হয়েছিল, কাফের ও সে আজাদি। আজকে এই কাফের কারা, কাফের কাদেরকে বলা হচ্ছে এবং কাফেরদের সম্বন্ধে কি বলা হয় এটাকে নিয়েও আলোচনা করতে হবে এবং রুট কজ নিয়ে আলোচনা করতে হবে। দেশের সরকার, মোদী সরকার চালনা করছে বালাকোট স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক এবং মায়ানমার বর্ডারের যে স্ট্রাইক হয়েছিল এগুলোও আমরা জানি। তাই সরকার তার যথাযথ পদক্ষেপ নেবে এবং যা করার সেটা করবে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, নো ওয়ান। গ্রেপ্তার অবশ্যই হবে, প্রচুর পরিমাণেই গ্রেপ্তার হবে যাদের কথা, এবং গ্রেপ্তার হবে হচ্ছে যে আপনি গ্রেপ্তারের প্রশ্নটা বললেন, এখানেই হচ্ছে যে শুধুমাত্র পাকিস্তানকে দোষ তো দিয়ে লাভ নেই, কারণ পাকিস্তানের সঙ্গে সঙ্গে ঘরের ভেতর যে উইপোকাগুলো আছে, স্লিপার সেল হয়ে ঢুকে বসে আছে, কি মুর্শিদাবাদ কি কাশ্মীর, যারা প্রত্যেকটা জায়গায়, বিহার থেকে যিনি অ্যারেস্টেড হয়েছেন, ধন্যবাদ পাকিস্তান, মৌলানা নওশাদ যিনি একজন মাদ্রাসার, যিনি একজন শিক্ষক, তার সম্বন্ধে বলা হয়েছে। আজকে প্রশ্ন এই রুট কজ অ্যানালিসিসে গিয়ে দাঁড় করাতে হবে যে ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র যদি হয় তাহলে পরে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রিলিজিয়াস ফ্যানাটিজম পড়ানোর জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা কেন থাকবে, যেখানে পড়ানো হয় ছোটবেলার থেকে একটি শিশুকে যে কাফের মানে হচ্ছে, কাফের কারা, কাফের মানে তাদেরকে হত্যা করতে হবে, কাফের মানে গনিমতের মাল। সূরা 9 আয়াত 5, নিষিদ্ধ মলমাস অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, বন্দী করো, অবরোধ করো, প্রতিটি ঘাঁটিতে ওত পেতে বসে থাকো। সূরা 3 আয়াত 151, অচিরেই আমরা কাফেরদের অন্তরে ভীত সঞ্চারিত করব, ইত্যাদি নানান। আমি যদি এখন লিস্ট ধরে পড়তে থাকি তাহলে যে রুট কজ অ্যানালিসিস বুঝলাম, 26 জন সহনাগরিককে আমরা হারালাম, এখনো পর্যন্ত হ্যাঁ মাস্টারমাইন্ড পাকিস্তানে বসে আছে, মাস্টারমাইন্ড পাকিস্তানে বসে আছে, তার সঙ্গে আছে সব পালিয়ে যাবে তো। মুর্শিদাবাদেও থাকা স্লিপার সেল, আজকে যে মুর্শিদাবাদে কমরেড হরগোবিন্দ দাস এবং কমরেড চন্দন দাস মারা গিয়েছেন, কি তৃণমূল, আমি বলছি ভগবান না করুন এই ধরনের ঘটনা কোন রাজ্যে, ধরে পশ্চিমবঙ্গে এর 4 ভাগের 1 ভাগের একটা ঘটনা হলে তখন রুট কজ খুঁজতে, নাকি রাজ্য সরকারকে দায়ী করতে ফেল করেছে বলে? প্রত্যেক এই মুহূর্তে জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে একটি নির্বাচিত সরকার আছে, সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম ওমর আব্দুল্লাহ, যিনি ইন্ডিজোটের শরিকের সঙ্গে আছে। এখনো অবধি একটাও তার স্টেটমেন্ট পাওয়া যায়নি একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে। যে কথায় আমি আসছিলাম সেইখানে যাচ্ছি, যেখানে দাঁড়িয়ে যে জায়গায় এই হাদিস সূরা আল আয়াব, বুখারী শরীফ, সূরা আল এ ইমরান, সূরা আল বাকরা, সূরা আত তওবা, এই ধরনের আমি বলছি রাজস্বী এই বিরাট তালিকা বলছে জম্মু কাশ্মীরে এখন লেফটেন্যান্ট গভর্নরের নাম হচ্ছে মনোজ সিনহা, প্রাক্তন সাংসদ এবং মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী। সুতরাং দায় একতরফা নয়, দায় কেন্দ্রের রাজ্যের দুতরফে এবং দুতরফে মিজারেবলি ফেলড, এই কথা বলতে কোনো দ্বিধা নেই। কেউ নিজের দায় এড়িয়ে যাচ্ছে না, কেউ নিজের দায় এড়িয়ে যাচ্ছে না। কিন্তু ওই দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলিতে ঈদের সিমুই মিশিয়ে খাওয়া কমরেড হরগোবিন্দ দাস আর তৃণমূলের ভুবন ঘোষরাও বুঝতে পারেননি পাশের বাড়ির রহিম চাচা এসে যে তাদেরকে কুপিয়ে খুন করে যাবে। এই ব্যর্থতা যদি হয় তাহলে পরে হোটেলের গেস্ট লিস্টকে বাইরে বার করে দেওয়া, এই ধরনের উইপোকা যারা ঘরের মধ্যে বসে আছে, অবশ্যই এই দায়ভার প্রত্যেকটা জিনিস ইন্টেলিজেন্সের ঘাড়ে চাপিয়ে দিলে পরেও রাজ্যের একটি সরকার আছে। আমি আবার বলছি যে হ্যাঁ দায়ভার রাজ্যের সরকারের আছে, কেন্দ্রেরও আছে, এবং বিশেষ করে সেই ঘটনায় যেখানে 26 জন সহনাগরিককে আমরা হারিয়েছি, 1 এবং 2 হচ্ছে জঙ্গি খুন করে বলছে প্রধানমন্ত্রীর নাম নিয়ে যে তাকে বার্তা দিচ্ছে, তাকে বাতানা, মোদি কো বাতানা। আমি পরের প্রতিবেদনে দেখাবো, হচ্ছে ভয়ঙ্কর এই চ্যালেঞ্জ। আমি আবার বলছি এটা ভারতবর্ষের আত্মসম্মানের প্রশ্ন। দেখুন, हमें नहीं मारा, उसने बोला मोदी को बोलो। জঙ্গিরা মানে দাদাকে বলছে যে আপনি কি মোদির লোক। লাল আভায় ভরে ওঠা মুখিরুহের নৈসর্গিক দৃশ্য,
চেনা ভূস্বর্গ আজ রক্তে লাল। জাফরান, আখরোট, আপেলের বাগানে ঘেরা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বৈতরণ উপত্যকা যেন আক্ষরিক অর্থেই মৃত্যু উপত্যকা। अब हम शिकारा राइड कर रहे हैं। शिकारा राइड कर रहे हैं कश्मीर में। शिकारा राइड करवा रहे हैं मोहम्मद रफीक जी। কর্ণাটকের শিবমোগার বাসিন্দা রিয়েল এস্টেট ব্যবসায়ী মঞ্জুনাথ রাও ও তাঁর স্ত্রী ব্যাংক ম্যানেজার পল্লবী রাও 19 এপ্রিল ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ফিরে আসার কথা ছিল, কিন্তু ফিরলেন না মঞ্জুনাথ। তাকে গুলি করে খুন করে জঙ্গিরা, আর গুলি করে মারার পর তাঁর স্ত্রীকে জঙ্গিরা যা বলে তা শিউরে ওঠার মতো। इस बंदे ने मेरे पति को मारा ना, वो वही जा रहा था। मैंने उसे बोला मुझे भी मारो, तूने मेरे पति को मारा। मेरे सन में भी बोला, तो उसने हमें नहीं मारा। उसने बोला मोदी को बोलो। उसने बोला नहीं मोदी को बोलो, कहकर चला गया वहां से। পল্লবী রাওয়ের মতো কার্যত একই অভিজ্ঞতা হয়েছে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বেহালা শখের বাজারের বাসিন্দা সমীর গুহর পরিবারেরও। 52 বছরের কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহ স্ত্রী মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। স্ত্রী মেয়ের সামনেই গুলি করা হয় তাকে। তার এক প্রতিবেশী জানিয়েছেন, গুলি করার আগে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি মোদির লোক? জঙ্গিরা মানে দাদাকে বলছে যে আপনি কি মোদির লোক, মোদির লোক। উনি শেষ পর্যন্ত শেষ মুহূর্তেও বলেছিলেন হ্যাঁ আমি মোদির লোক। এবং তখনই মেয়েটি বলল যে বাবাকে সঙ্গে সঙ্গেই শ্যুট করে দিল, মানে আমার চোখের সামনে। প্রচণ্ড প্যাথেটিক, কান্নাকাটি সব শেষ, শুধু কান্নাকাটিই করে যাচ্ছে। 2016 সালে উরি সেনা ক্যাম্পে হামলার পাল্টা জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের বাসে হামলার পাল্টা বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। এখন প্রশ্ন হলো, পহেলগাঁওয়ে জঙ্গিরা 26 জনকে খুন করার পর কি করবে মোদী সরকার? भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची। প্রত্যাঘাতের দাবিতে সুর চড়াচ্ছেন প্রাক্তন সেনাকর্তারাও। আমরা এখন অনেক ডিসকাশন হয়ে গেছে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে, বিভিন্ন রাজ্যের সঙ্গে। এখন আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলবো এনাফ ইজ এনাফ, নাও উই নিড অ্যাকশন অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি ডান। বিনা দোষে অতর্কিতে এসেছে আঘাত, এখন প্রত্যাঘাত চায় স্বজনহারাদের পাশাপাশি গোটা দেশ। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তের ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি সাংবাদিক সম্মেলন করছেন, লাইভ যাব। It was noted that this attack came in the wake of the successful holding of the elections in the Union Territory and its steady progress towards economic growth and development. Recognizing the seriousness of this terrorist attack, the CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVAS visa has 48 hours to leave India. 4. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad.
these posts in the respective high commissions are deemed annulled. 5 support staff of the service advisors will also be withdrawn from both high commissions. 5. The overall strength of the high commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. The CCS reviewed the overall security situation and directed all forces to maintain high vigil. It resolved that the perpetrators of this attack will be brought to justice and their sponsors held to account. As with the recent extradition of Tahawur Rana, India will be unrelenting in the pursuit of those who have committed acts of terror or conspired to hold them, to make them possible. Thank you very much. একটার পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি দেবাশিসদার কাছে যাব। 1960-এ জলচুক্তি বাতিল থেকে ভিসার, পাকিস্তানিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত একটার পর একটা গুরুত্বপূর্ণ, কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, এটা সেই মানে ল্যান্ডমার্ক ডিসিশন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে অনেক দিন আগে করা উচিত ছিল। সব রকম ভাবে সম্পর্ক ছেদ করা এবং যুদ্ধের আগের মুহূর্ত এটা আর কি বলা যেতে পারে। হ্যাঁ, যুদ্ধের আগের মুহূর্ত বলছেন? হ্যাঁ, যুদ্ধের আগের মুহূর্ত মানে এরপরে যুদ্ধ ছাড়া আর কিছু থাকবে না আর কি। হ্যাঁ, এবং এটা এই মুহূর্তে এতেই পাকিস্তানের ত্রাহিতাই হয়ে যাবে। কারণ দেখুন, আমি যেটা সময়ের অভাবে বলিনি, আমি যেটা চাইছিলাম যে আমাদের তো প্রধানমন্ত্রীর ইচ্ছা শক্তির অভাব আমরা কখনো দেখিনি। আমি ওনাকে বেঞ্জামিন নেতানিয়াহু বা ট্রাম্প বা আপনি পুতিন না হতে পারলেও আমি বলছি যে একটা কিছু করুন যাতে মেসেজ যায় পাকিস্তানকে যে আমরা অনেক বড় দেশ, এতদিন সহ্য করেছি এবং অন্যান্য পৃথিবীর সব দেশ লাইন দিয়ে আমাদের সাপোর্ট করবার জন্য দাঁড়িয়ে, আরও বেশি করলে আরও সাপোর্ট করবে। সেটার জন্য এটা একটা ল্যান্ডমার্ক। প্রথম কথা হচ্ছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা এইটা এরা গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল এইটা এখন, কারণ অনেকে না বলে কি পিওকে কেন নিয়ে নিচ্ছে না। আমি কখনো চাইবো না পাকিস্তানের পিওকে আমরা নিয়ে নিই। আমরা আরও তাহলে প্রবলেম ইনহেরিয়েট করব। অলরেডি আমাদের অনেক প্রবলেম আছে, আরও প্রবলেম ইনহেরিয়েট করবো। তারপর দেখবেন পিওকের ছেলেগুলোই পাথর ছুটছে আবার আমাদের সিকিউরিটি ফোর্সের উপরে, কোনো দরকার নেই। কিন্তু এইগুলো দারুণ পানিশমেন্ট টু দ্য এক্সটেন্ট বিজনেস ক্যান্সেল করা হোক, দরকার হলে ক্রিকেট খেলা বন্ধ করে দেখ ভারত, কোনো অসুবিধা নেই, আমাদের দরকার নেই এই এত কিছু খেলাধুলা করে আর কি। এবং উই হ্যাভ টু এনশিওর যে এরকম ট্যুরিস্টরা যেন না মরে আমাদের দেশে, রাস্তায় যেন আমরা বেরালে ভয় না থাকি। এবং আপনার প্রোগ্রামে বসে এত সুন্দর একটা খবর দেখতে পেলাম, অনেকটা মানে মনটা শান্ত করে বাড়িতে ফিরবো আর কি আজকে। আমি শুধু বলবো যে অর্থনীতির একটা উদ্যোগ তো নিয়েছে ব্লকেজ করার, চুক্তি 60-এর চুক্তি বন্ধ করে বাদ বাকিগুলো কিন্তু সব ডিপ্লোমেসি। আমি কিন্তু হার্ড ডিপ্লোমেসি এক্সপেক্ট করি। আমি মনে করি যে ভারত সরকারের গোয়েন্দা দপ্তর নির্দিষ্ট টার্গেট, অর্থাৎ যেখান থেকে জঙ্গিরা এসছে সেই টার্গেটকে বেছে কিন্তু আঘাত আনা কিন্তু আমরা এক্সপেক্ট করি। একদম। আমি দ্রুত একবার চলে যাব বৈষ্ণবঘাটায়। একেবারে সাধারণ মানুষ যাদের হারিয়েছি আমরা, আমেরিকার ফ্লোরিডা থেকে এসেছিলেন, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। স্ত্রী এবং 3.5 বছরের পুত্রের সামনে বাবাকে খুন করা হয়। 8 তারিখ আমেরিকার ফ্লোরিডা থেকে কলকাতায় এসেছিলেন, 18 তারিখ কাশ্মীর বেড়াতে গেছিলেন, কালকে প্রাণ হারালেন এই ভয়ঙ্কর জঙ্গি হানায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি এবং অর্ণবের কাছ থেকে আমি জানতে চাইব ঠিক কী চলছে ওখানে। বৈষ্ণবঘাটায় নিথর দেহ পৌঁছলো। সুমনদা, ঠিক একটু আগেই আমরা যেটা দেখলাম যে দেহ, বিতান অধিকারীর দেহ সেটা বৈষ্ণবঘাটায় এসে পৌঁছেছে এবং বিতান অধিকারীর দেহ, কফিনবন্দি দেহ, সেটা কিন্তু তার বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এই সববাহী গাড়ি করেই তার স্ত্রী এসছেন এখানে, তিনি ভেতরে ঢুকেছেন। তিনি আসার বেশ কিছুক্ষণ আগেই তার বাবা মা বেহালার বাড়ি থেকে ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী তাদেরও এখানে আনাগোনা রয়েছে। এখানে আমরা অগ্নিমিত্রা পালকে দেখেছি, অরূপ বিশ্বাসকে দেখেছি, তারা রয়েছেন। এবং এখানে আমরা যেরকমভাবে জানি যে তারা এসছিলেন ফ্লোরিডা থেকে, এখানে এসছিলেন 8 তারিখ, 16 তারিখ তারা রওনা দিয়েছিলেন কাশ্মীরের উদ্দেশ্যে এবং তাদের 24 তারিখ অর্থাৎ আগামীকালই ফেরার ছিল। কিন্তু সুমনদা, একদিন আগে বিতান বাড়ি ফিরল, অবশ্যই বাড়ি ফিরল তার নিথর দেহ। যে পরিবার ভেবেছিল যে আগামীকাল তারা ফিরে আসবে, খুব সুন্দর করে ঘুরে আসবে, কিন্তু
আজকে তার একদিন আগে সেই পরিবারের যে মেন রয়েছে, যিনি দায়িত্বে রয়েছেন, কর্তা বলা চলে, সেই বিতান অধিকারীর নিথর দেহ কফিনবন্দি হয়ে ফিরল। স্বাভাবিকভাবে এলাকার মানুষজনের মধ্যে কিন্তু শোকের ছায়া, এবং এখানে প্রচুর মানুষজন এসছেন ইতিমধ্যেই। তার বাবা মা যেরকমভাবে রয়েছেন এবং স্ত্রী যিনি হচ্ছেন প্রত্যক্ষদর্শী, যার চোখের সামনে সিঁদুর দেখে বলা হচ্ছিল যে খুন করা হয়েছে, এবং এই যে সন্ত্রাসবাদী তাদের হাতে খুন হয়েছেন এরকম ফ্লোরিডায় বসবাসকারী এই যে যুবক। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু এলাকায় একটা শোকের ছায়া এবং প্রচুর মানুষ এসছেন। এই মুহূর্তে তাকে দেহ একদম অর্ণব, আমি পাশাপাশি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন সমীর গুহ কেন্দ্র সরকারের কর্মচারী, তিনি সিজিও কমপ্লেক্সে সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ছিলেন। স্ত্রী এবং 17 বছরের মেয়েকে নিয়ে গেছিলেন, তারও কফিনবন্দি নিথর দেহ ফিরল বেহালার বাড়িতে। আবার বলছি, একদিকে আপনাদের দেখাচ্ছি বৈষ্ণবঘাটায়, যেখানে বিতান অধিকারী ফ্লোরিডা থেকে এসেছিলেন, আমেরিকার ফ্লোরিডায় থাকেন, স্ত্রী এবং 3.5 বছরের ছেলেকে নিয়ে 18 তারিখ কাশ্মীর বেড়াতে গেছিলেন, তার নিথর দেহ। অন্যদিকে বেহালার সমীর গুহ কেন্দ্র সরকারের সিজিও কমপ্লেক্সে কর্তব্যরত কেন্দ্র সরকারের সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ত্রী এবং 17 বছরের মেয়েকে নিয়ে গেছিলেন, নিথর দেহ ফিরে এলো সমীর বাবু। আমার সহকর্মী রুমা পাল রয়েছে বেহালায়। রুমা, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো সুমনদা, বেড়াতে যাওয়ার আগে একটা আলাদা প্ল্যানিং থাকে, একটা আনন্দ থাকে। সেই আনন্দ আর প্ল্যানিং নিয়ে কিন্তু গুহ পরিবার ঠিক এই রাস্তা ধরেই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এবং আজকেই ফেরার কথা ছিল সমীর বাবুর সপরিবারে। আজকে ফিরলেন বটে, কিন্তু সে ফিরলেন কিভাবে? কফিনবন্দি হয়ে। কফিনবন্দি হয়ে তিনি ফিরলেন, এবং এই মুহূর্তে তার একদম ফ্ল্যাট বাড়ির সামনে তার পাড়ার প্রতিবেশীরা কিন্তু একদম স্তব্ধ, এবং তারাই কিন্তু ব্যবস্থা করেছেন যাতে এখানে তার কফিনবন্দি দেহতে তার শেষ বারের মতো তারা বিদায় জানাতে পারে। দেখো, স্ত্রী এবং কন্যার সামনে, চোখের সামনে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই কথাই কিন্তু ঘুরে ফিরে আসছে প্রত্যেকের কথায়, এবং কেউই মেনে নিতে পারছেন না এরকমও পরিণতি হতে পারে। এবং বাঁচার চেষ্টা করেছিলেন, পালাবার চেষ্টা করেছিলেন, সেটা সফল হয়নি। এরকম মর্মান্তিক পরিণতি হতে পারে কেউই ভাবতে পারেনি। বেড়ানোর আনন্দ এরকম মাটি হতে পারে, একেবারে অন্ধকার নেমে আসতে পারে গুহ পরিবারে, সেরকমটাও ভাবেনি। ঠিক বুঝতেই পারছো, এই পরিস্থিতিতে এখানে একদম ক্লাবের সামনে, ক্লাবেরতেই রাখা হয়েছে তার মরদেহ। শেষবারের মতো শ্রদ্ধা জানানো হচ্ছে। সাংসদ এসেছেন মালা রায়, অন্যদিকে বিজেপির তরফ থেকেও দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খাঁ এসছেন, পাড়া প্রতিবেশীরা রয়েছেন, তার স্ত্রী এবং কন্যাও সঙ্গে রয়েছেন। কিন্তু এতটাই এখানে বলা যেতে পারে যে পরিবেশ তৈরি হয়েছে, যে একটা বেড়ানোর আনন্দ, যে বেড়ানোর আনন্দতে কোথায় যাবে, কি ছবি তুলবে, কোথায় কি খাওয়া দাওয়া করবে, সেই খাওয়া দাওয়া করার সময় কিন্তু জঙ্গিরা এসে পাশে দাঁড়ালো, মুখে মাস্ক পরে তাদের গুলিতে ঝাঁঝরা করে দিল। একেবারে ধন্যবাদ রুমা, ধন্যবাদ অর্ণব। আমি বলছি যে এই ছবি নিঃসন্দেহে আমাদের ভারাক্রান্ত করে তুলছে, তার কারণ বেহালায় সমীর গুহ কেন্দ্র সরকারি অফিসার, সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ত্রী এবং 17 বছরের মেয়েকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন, আনন্দ করতে গেছিলেন, সেখানে সিজিও কমপ্লেক্সে কাজ করতেন। আজকে বেহালার বাড়িতে তার কফিনবন্দি প্রাণহীন নিথর দেহ। অন্যদিকে অর্ণব দেখালো যে ওই বৈষ্ণবঘাটার বিতান অধিকারী স্ত্রী এবং 3.5 বছরের ছেলেকে নিয়ে গেছিলেন কাশ্মীরে, সেখানে সিঁদুর দেখে হিন্দু বলে আইডেন্টিফাই করা হয়, এবং 8 তারিখে ফ্লোরিডা থেকে এসে 18 তারিখ কাশ্মীর গেছিলেন আনন্দ করতে, তারও কফিনবন্দি প্রাণহীন নিথর দেহ ফিরল। এখানে আমি জানাবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যে মনীষ রঞ্জন মিশ্র যিনি আছেন, তিনি আইবির ডিএসপি, হায়দ্রাবাদে পোস্টিং, স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে গেছিলেন, তার নিথর দেহ কালকে এসে পৌঁছবে। আমি বলছি যে সত্যি সত্যি আবেগ বিহ্বল হয়ে শুধু তার প্রতিবেশীরা নয়, গোটা দেশ চোখের জল ফেলছে এই অকারণ মৃত্যু, অকারণ হত্যার ছবিগুলো দেখে। পর্যটক হিসেবে, একেবারে ট্যুরিস্ট হিসেবে কাশ্মীরে গেছিলেন, রাজনীতির 300 মাইলের মধ্যে নেই, কাশ্মীর শান্ত হয়েছে, এই ভরসা বুকে নিয়ে গেছিলেন, কফিনবন্দি নিথর দেহ ফিরছে। আমি এইখানে আমার পরের প্রতিবেদন, ঠিক যে ভরসায় শুধুমাত্র এই বিতান বা সমীরবাবু বা মনীষ রঞ্জন যাননি, গেছিলেন আরও অসংখ্য মানুষ, যে জন্য লাফিয়ে লাফিয়ে পর্যটকদের সংখ্যা বাড়ছিল কাশ্মীরে। তার কারণ ওই ভরসা, কাশ্মীর এই মুহূর্তে শান্ত হয়েছে। ধর্ম জানার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হত্যা, নির্বিচারে গুলি চালিয়ে একের পর এক খুন। কাশ্মীরে সন্ত্রাসের নামে হিন্দু গণহত্যা চালালো জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের হত্যা করে কাশ্মীরের অর্থনীতির ভিত্তিকে ভেঙে দিতে চাইল তারা। हम लोग को डर लग रहा है,
डर लग रहा है, तो आप डर जा रहे हैं। अब क्या प्रॉब्लम आ रही है? प्रॉब्लम की पूरी फैमिली हम लोग घर निकलने खोज रहे। ভীষণ ভয় পেয়ে গেছি, বুঝতে পারিনি তো, আমরা প্রথম তো জানি না এরকম দুর্ঘটনা ঘটবে। তারপরে ওখান থেকে ফোন এলো ড্রাইভার, ওখানকার ড্রাইভার আমাদের তাড়াতাড়ি হোটেলে নিয়ে এলো। কাশ্মীরের অর্থনীতির মূল ভিত্তি হলো পর্যটন। পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে হু হু করে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্যা। জম্মু কাশ্মীর সরকার সূত্রে খবর 2021 সালে পর্যটকের সংখ্যা ছিল 1,13 লক্ষ। 2022 সালে তা বেড়ে হয় 1,89 লক্ষ। 2023 সালে তা আরও বেড়ে হয় 2,11 লক্ষ। 2024 সালে ছিল 2,35 লক্ষ। আর এই পর্যটকদের ভীত সন্ত্রস্ত করে কাশ্মীরের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করাই জঙ্গিদের অন্যতম প্রধান লক্ষ্য। ডাল লেকে দেখুন শিকারাগুলো রয়েছে, সব ফাঁকা, এখন টুরিস্ট নেই। গতকালের ঘটনার পর যেই টুরিস্টরা ছিলেন অনেকে এখান থেকে চলে গেছেন, যারা আগে থেকে প্ল্যান করেছেন তারা কিছু টুরিস্টকে দেখা যাচ্ছে, কিন্তু শিকারাগুলো খালি রয়েছে। আমরা গুলমার্গ, সোনমার্গ এবং লোকাল সাইট সিন হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের পেহেলগাম যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা তো ক্যান্সেল হয়ে গেল। এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে উপরে কিন্তু তারা কিন্তু বেঁচে রয়েছেন, তারা কিন্তু কখনোই চাইবেন না এরম কোনো ঘটনা ঘটুক। এটা সত্যি কথা যে কাশ্মীরে স্বাভাবিক হতে এই মানে সংগঠনগুলো দিতে চান না। তারা মনে করেন যে কোথাও না কোথাও কাশ্মীরে যদি অশান্তিটাকে বজায় রাখা যায় তাহলে কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে। এই জঙ্গি হামলা যে তাদের রুজি রুটি কার্যত বন্ধ করে দিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কাশ্মীরে পর্যটনের সঙ্গে জড়িত লোকজন। It's just to break the backbone of Kashmir tourism for the season. Best answer to give these जिन्होंने कल ये किया है, आप अपनी बुकिंग कैंसिल मत कीजिए, कश्मीर आ जाइए। It is the best answer to give them. अगर आपने उनके मतलब जो चाहते ही है कि यहाँ पर आप ना आए, तो then we are falling in the same trap. অর্থনীতি জোরদার হওয়ার ফলে তরুণ যুবকদের নিজেদের টানতে ব্যর্থ হচ্ছিল জঙ্গিরা, তাই কি পর্যটনের মূলে আঘাত হানার চেষ্টা করলো তারা? এখন যে ঘোড়া নিয়ে যারা চলে সারাদিন, পেহেলগাম ঘুরিয়ে দেখায়, গুলমার্গ ঘুরিয়ে দেখায়, সোনমার্গ ঘুরিয়ে দেখায়, তারা তো কেউ কিচ্ছু যা করবে না। অমরনাথ যাত্রায় তখন এই যে পালকি যেগুলো হয়, কাঁধে চড়িয়ে বয়স্কা মহিলাদের নিয়ে যাওয়া, কিংবা তোমার বৈষ্ণমাতায়, আমি জানি না এবার অমরনাথে কীরকম রেসপন্স হবে। তবে যদি হয় আন্ডার দ্য বেস্ট অফ দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। হামলাটা কিন্তু খুব সুচিন্তিতভাবে পর্যটনকেই করা হয়েছে, তার কারণ হচ্ছে কাশ্মীরের অর্থনীতির একটা বড় জায়গা কিন্তু হচ্ছে পর্যটন। সবটাই কিন্তু এই বার্তাটা দেবার যে না, আবার আমাদেরকে ওই পুরনো কাশ্মীরে ফিরিয়ে নিয়ে যাবার একটা চেষ্টা চলছে। ডাল লেকের শিকারা, বরফ ঢাকা হাসিন ওয়াদিয়া বারবার হাতছানি দেয় পর্যটকদের, কিন্তু ফের কালো মেঘে ঢাকা পড়ল কাশ্মীরের পর্যটন ভবিষ্যৎ। সুকান্ত মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অধ্যাপক রাজাগোপাল চক্রবর্তীর কাছে যাব যে ভারতের বিদেশ সচিবের সাংবাদিক সম্মেলন লাইভ দেখলেন, ঠিক কিভাবে কতটা কড়া এই পদক্ষেপ মনে হচ্ছে, এবং বিশ্বনাথ চক্রবর্তী সম্পূর্ণ অন্য মেরুর একটা ভিউ আছে যে এইগুলো কূটনৈতিক এবং নরম পদক্ষেপ, আপনি একমত? দেখুন, ফার্স্টে দু একটা কথা বলে নিয়ে তারপরে যাচ্ছি। একটা সময় ছিল যখন কাশ্মীরের বেশ কিছু মানুষ মনে করছো যে পাকিস্তান তাদের কাছে স্বপ্ন, কিন্তু সেটা অনেকটাই পাল্টে গিয়েছিল। তাদের কাছে ভারত একটা স্বপ্ন তৈরি হচ্ছিল, শুধু পাকিস্তানের কাছে নয়, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কাছেও ভারত একটা স্বপ্ন তৈরি হচ্ছিল। এবং আমরা দেখলাম, যেটা আপনারা দেখলেন, ট্যুরিজম যেভাবে বাড়ছে, 10,000 কোটি টাকা ট্যুরিজম থেকে আসছে, আপেলের ইন্ডাস্ট্রিজও মারাত্মকভাবে বাড়ছে। সেখানকার সাধারণ মানুষ, এই ধরুন 2 কোটি আর 2.5 কোটি মানুষ আপনারা দেখাচ্ছেন সে দেশে সেখানে গিয়ে পৌঁছেছে। সারা ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরের একটা যোগসূত্র যেভাবে স্থাপিত হয়েছিল, বিশ্বের মানুষ আসছে, সবাই বুঝতে পারছে কাশ্মীরে একটা স্থিতি ফিরেছে। G20 সামিটে, ট্যুরিজমের সামিটও সেখানে ঘটেছিল। সুতরাং কাশ্মীর যে একটা আলাদা জায়গা ফেরত আসছে, প্রায় 60% মানুষ সেখানে গত নির্বাচনে ভোট দিয়েছে। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হতে চলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ উৎসাহিত বোধ করলো যখন দেখলো বাংলাদেশে ভারত কিছু করলো না, চুপচাপ সেখানকার হিন্দু নিধন হচ্ছে, ভারত চুপচাপ দেখছে, একটা করে খালি স্টেটমেন্ট পাঠাচ্ছে। তখন সেটা কিন্তু মারাত্মক উৎসাহ দেখে। এমনকি মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো সেখানেও একই পন্থায় সেখানে হিন্দু নিধন চললো, ভারত সরকার নীরব রয়ে গেল। তাই ওরা বুঝলো যে এটাই হচ্ছে মক্ষম সময়, এখনই অ্যাটাক করতে হবে। আর এই কাশ্মীরে ব্যাস যখনই যে এলাকাটা অরক্ষিত ছিল
বৈষ্ণব আপনারা দেখালেন সেখানে এত মানুষ গেছে অথচ সিকিউরিটি নেই, ওরা বুঝে সুঝে একেবারে ওদের কাজটা ঠিক করে দিয়ে চলে গেল। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার বলছে কিছুক্ষণের মধ্যে অ্যাকশন হবে, আমাদের মুখের স্টেটমেন্ট আমাদের আর ভরসা হচ্ছে না, আমরা চাই বীরত্ব প্রকাশ করুক। আমি বলবো যে ভারত সরকারের এই মুহূর্তে উচিত ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে শুধুমাত্র কাশ্মীর নয় সারা ভারতবর্ষে যেখানে এই সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে ফ্লাশ আউট করা উচিত। আপনাকে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিই, সেটা হচ্ছে মোদী সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকলো। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর চেয়ারম্যানশিপের সর্বদলীয় বৈঠক, কোথাও কি বড় পদক্ষেপের ইঙ্গিত দেখতে পাচ্ছেন? না দেখুন, সর্বদলীয় বৈঠক ডেকেতে বেশ দু চারটে ডিসেন্ট ভিউজ আসবে, অন্য ধরনের ভিউজ আসবে, কিন্তু অ্যাকশনটা তো সরকারকে নিতে হবে। সর্বদলীয় বৈঠক ডেকেছেন, একটা বোঝা যাচ্ছে সরকার শুনতে রাজি আছেন, কিন্তু বড় পদক্ষেপের আগে সবার সঙ্গে আলোচনা করে সবার সমর্থন নেওয়ার একটা প্রক্রিয়া থাকে। আমি জানি না এর পুরোটা কল্পনা, এই প্রক্রিয়া খুব যে আমরা কেউই জানি না কি কি বলা হবে, কিছু হবে এটা নয়। ঠিক আছে, সরকার দরজা খুলেছেন, ভালো লাগছে। আমি যে প্রশ্নটা বললেন যে দেখুন যে পররাষ্ট্র সচিবের যে সিদ্ধান্ত একদম যে জল মানে ইন্ডাস ওয়াটার, খুব ভালো সিদ্ধান্ত। যদি জল পাকিস্তানে দেওয়া বন্ধ হয় সেখানে এগ্রিকালচার আটকাবে, আমরা পানীয় জল আটকাবে। পানীয় জলের একটা বড় শর্টেজ কিন্তু রয়েছে, তবে খেয়াল রাখতে হবে ইন্ডাস রিভার কিন্তু ভারত থেকে অরিজিন করে না, সেটা অরিজিন করে টিবেট থেকে, চীন থেকে অরিজিন করে। শুধু চীন সেখানে কিছুদিন পরে চীন সেখানে এমন কিছু করবে যে ইন্ডাসের ওয়াটার ভারতেও না ঢুকতে পারে। সুতরাং এটা নিয়ে অত্যন্ত চিন্তার ব্যাপার রয়ে গেছে। দেখুন, পাকিস্তান খুব কম ট্যুরিস্ট ভারতবর্ষে আছে। আমাদের দেখুন ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের ব্যবসা হয় লেস দ্যান $1 বিলিয়ন। এখন সে কত মানুষ সেখানে বেড়াতে আসে, ওইগুলো খুব একটা আপনি মানুষের কাছে দেখাতে চাইবেন যে আমি বিরাট কিছু করছি, হাই কমিশনের স্টাফ কমাচ্ছেন, এইগুলোর খুব একটা গুরুত্ব নেই। মানুষ যেটা এই মুহূর্তে প্রয়োজন গিয়ে দাঁড়াচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, এলএটির ঘাঁটি যেটা খবর আছে গুড়িয়ে দাও, সেটা যদি তুমি করতে পারো, জম্মুর কাশ্মীরের ভেতরে যে সমস্ত ঘাঁটিগুলো আছে সেগুলোকে গুড়িয়ে দাও। বেশ ডাইরেক্ট অ্যাকশন মানুষের দাবি এটাই। রাজশ্রী, প্রশ্ন একটাই থাকবে, সরকার যখন আবার অ্যাকশন নেবে তখন আবার ছবি কই, কটা মরল, গাছ ফেললেন, লাশ কোথায়, লাশ দেখান, এই প্রশ্নগুলো করবে না তো কেউ। কালকে তুমি যদি প্রক্রিয়ার কথা বলো, কাল সর্বদলীয় বৈঠকে সরকারের কোনো যদি গুরুত্বপূর্ণ, আমি জানি না কি সিদ্ধান্ত, সেটা মানে এই ভারতবর্ষের ইতিহাস এবং নর্মস বলছে যে বিরোধীদের আগে সিদ্ধান্ত জানিয়ে তাদের মত নেওয়া হয় এবং সবাইকে দেশের স্বার্থে একমত কিনা সেটা দেখা হয়। আমি জানি না এই প্রক্রিয়া সরকার এটা প্রত্যেকবারই করেছে। তবে আমি শুধু একটা কথা বলতে চাই, চায়না অলরেডি ইন্ডাস মানে সিন্ধু নদী এবং ব্রহ্মপুত্র নদীর জল কিভাবে ভারতে আটকানো যায় তার অনেক চেষ্টা করে দেখে নিয়েছে, কিন্তু তারপরেই হচ্ছে ওই টিবেট প্ল্যাটো, ওই অতখানি জল ওপরে তুলে নিয়ে যাওয়ার ওরা আগেও চেষ্টা করেছে, ওটাতে টোটাল যা কস্টিং পড়ছে ওটাতে গোটা চায়নার অর্থনীতি ধসে যাবে। আমি দ্রুত একবার বলবো যে 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঠিক এইভাবে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। আমি আবার বলছি, আমার কাছে তথ্য নেই, আমার কারুর কোনো অতিথিদের কাছে এই তথ্য নেই যে আগামীকাল মোদী সরকার সর্বদলীয় বৈঠক ডাকলো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর চেয়ারম্যানশিপে। আমি দ্রুত একবার ভারতবর্ষের বিদেশ সচিব খানিকক্ষণ আগে যারা মিস করেছেন আরেকবার গুরুত্বপূর্ণ অংশ দেখাবো, একটার পর একটা পদক্ষেপ ঘোষণা করলেন, কি বললেন দেখাবো। Recognizing the seriousness of this terrorist attack, the CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. 4.
The Defence, Military, Naval and Air Advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own Defence, Navy and Air Advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. 5. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. আবার বলছি, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আগামীকাল নরেন্দ্র মোদী সরকার সর্বদলীয় বৈঠক ডাকলো। এই বৈঠকের চেয়ারম্যান থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আমি বলছি, আবার বলছি, তথ্য নেই, কিন্তু একটার পর একটা ঐতিহাসিক অনুষঙ্গ আসছে। আপনাদের মনে থাকবে 2001 সালে যে ভয়ঙ্কর সংসদ হামলা হয়েছিল, তারপর অপারেশন পরাক্রম চলেছিল 5 মাস ধরে বাজপেয়ী সরকার। তার আগেও সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, যার ফলে সর্বদলীয় বৈঠক ডাকা, আমি আবার বলছি, জানি না, আমরা কেউই জানি না কি ঘোষণা হবে, কিন্তু এই ধরনের ঘটনার পর সর্বদলীয় বৈঠক ডাকা, অন্য সমস্ত রাজনৈতিক দলের, বিরোধী দলগুলোর মত জানা, তাদের সঙ্গে মতামত আদান প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আই রিপিট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। আমি বলছি যে আজকে মোটামুটি সুমনদা সব দল পথে নেমেছে। বাংলাদেশের পরও আপনাকেই এই প্রশ্ন করেছিলাম যে তৃণমূল কংগ্রেস কেন একটা নিন্দা জানিয়ে বিরাট মিছিল করছে না। আজকে আপনি বলবেন বিজেপি তো করবেই, কিন্তু আমি বলছি যাদের সীমিত ক্ষমতা বলে আপনি কটাক্ষ করেন কংগ্রেস, তারা অবধি মিছিল করেছে, বামেরা তো করেইছে, তৃণমূল কেন এখনো পথে নামলো না? প্রথমেই আপনার এই গত দিনের যে ঘটনা কাশ্মীরে ঘটেছে, একটা নৃশংসতার মানে চরমতম একটা উদাহরণ, তার প্রতিবাদ জানাই। এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি দাবি করছি, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটা তো সুমনদা আছে, আজকে আমরা কাঁদছি, 7 দিন কাঁদবো, 8 দিন কাঁদবো, 1 মাস কাঁদবো, কিন্তু কাঁদার পরে আলটিমেটলি কি এই যে ঘৃণা, এই যে একটা অদ্ভুত রকমের ঘৃণা সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ছে, এই যে একটা ভেদাভেদ, সন্ত্রাসবাদের যে পরিবেশ, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আদৌ বন্ধ হবে? আমি কি আমার প্রতিবেশীর দিকে চোখ তুলে তাকাতে পারবো না? আমি কি আমার চোখ সাম্প্রদায়িক সম্প্রীতি কি নষ্ট হলো? না, আমি কি আমার প্রতিবেশীর দিকে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতির সুযোগ নিল কিছু মনুষ্যতর জীব? আমি তো সেটাই বারবার ধরে বলছি যে আমরা তো মানুষ, আমরা তো এর আগেও আমি তো দেখছি যে যখন ঘটনা ঘটলো, তাই ঘটনার পরে প্রধানমন্ত্রী যখন প্রতিবাদ করলেন বা আরএসএস এর তরফ থেকে যখন প্রতিবাদ এলো, তখন কোথাও কিন্তু পাকিস্তান বা সন্ত্রাস মানে পাকিস্তানের কথা কোথাও সেভাবে উল্লেখ ছিল না। প্রশ্নটা হচ্ছে যে আপনি এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার নেপথ্যে কারণগুলো কি? আমি তো বারবার বলছি যে মানুষের মৃত্যু, সাধারণ মানুষের মৃত্যুর থেকে অত বড় ঘটনা, অত বড় শিহরণকারী ঘটনা অন্য কিছু হতে পারে না। আপনি ভাবুন, মণিপুরে দীর্ঘদিন ধরে যেটা চলছে, সেটাও তো এক ধরনের সন্ত্রাসবাদ। সেখানে কিন্তু আপনি মণিপুরের ঘটনার সঙ্গে এই ঘটনা মেলাচ্ছেন কি করে? একটা দেশের মধ্যে একটা পাক মদতপুষ্ট জঙ্গিরা এসে আমাদের দেশে আমাদের মানুষকে মারছে। সেটাই বলছি যে কোকোরা একদিকে খ্রিস্টান আর অন্যদিকে মেইতিরা যেহেতু হিন্দু, সেই মেইতি সর্বস্ব মণিপুর তৈরি করার জন্য সেখানে মানুষ নিধনের যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞে আমি একবারে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আমরা হাত গুটিয়ে বসে থাকবো। সুমনদা, ওইটাই তো বলছি যে আমাদের দেশে মণিপুরে দুটো জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর প্রতিবেশী রাষ্ট্রের মদতপুত্র জঙ্গিরা আমাদের দেশে ঢুকে আমার মানুষকে মারছে, দুটো এক হলো। আমরা তো সেটাই দেখেছি যে আপনি আজকে বলছেন এই যে আজকে সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মের কথা বলছেন, আমি বারবার আবারও বলবো যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। মানুষ মৃত্যু এবং যে কোনো সন্ত্রাসবাদ তার থেকে নিন্দনীয় ঘটনা কিছু নয়। আপনি ভাবুন তো 2019-এর ঘটনা আপনাদের মনে নেই? পুলওয়ামায় যে ঘটনা ঘটেছিল, 47 জন সিআরপিএফ জওয়ানকে যখন ধর্ম হয় না, তাহলে হিন্দু বেছে বেছে গুলি চালানো হলো কেন? সেই সময় আমরা দেখিনি বাঁচা হয়েছিল, সেই সময় আমরা দেখিনি যে সেখানে সত্যপাল বানিক, তিনি সেই সময়কার কাশ্মীরের তখন রাজ্যপাল ছিলেন, তিনি কি অভিযোগ করেছিলেন? তারপরে যে বালাকোটের স্ট্রাইক হয়েছিল, সমস্যার সমাধান হয়েছিল। আমরা তো সমস্যার সমাধান চাই, আমরা তো সমস্যার সমাধান চাই। চুপ করে বসে নীরব মদত দিলে সমস্যার সমাধান হবে কোন অঙ্কে? 3 বছর ধরে আর্মিতে কোনো রিক্রুটমেন্ট নেই। 1,80,000 আপনার পোস্ট কাট ডাউন করে দেওয়া হয়েছে।
আপনি ভাবুন, সেগুলো তো পয়েন্ট। আজকে যে এই যে বারবার ধরে আপনারা বলছেন যে জায়গাতে এই ঘটনা ঘটেছে কোথাও কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল না, কাশ্মীরের মতো জায়গাতে সেখানে এই ধরনের সিকিউরিটি, তার মূল কারণ কি? আপনি দেখেছেন 370 ধারা রদ করার পরে 85,000 নন কাশ্মীরিকে তারা কিন্তু অন্যভাবে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করছে। এই যে জনবিন্যাস বদলানোর যে প্রচেষ্টা, একটা ভয়ঙ্কর নৃশংস কুৎসিত জঙ্গিহানাকে কি জাস্টিফাই করা যায়? একদম। আমি সুমনদা আপনার কাছেও আসবো, কিন্তু খুব স্পষ্ট করে বলার সময় হচ্ছে। সুমনদা বলছেন যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। আমি বলছি যে যখন দিনের পর দিন, সুমনদা বিশ্বনাথ দ্বারাও সেই অতিথি হতেন, দিনের পর দিন পেহলু খান কিংবা মোহাম্মদ আকলাক নিয়ে আমরা পরিষ্কার বলেছি যে হিন্দু মৌলবাদীদের হাতে মৃত্যু হয়েছে, তখন ধর্ম ছিল না? কই তখন তো বলেননি যে না সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। এখন কেন বলছেন? আমি বলছি এই সেকুলারিজমের নাম নিয়ে সম্পূর্ণ ভুল ন্যারেটিভ ভারতবর্ষের মানুষকে এই রাজনীতির দান্দাবাজরা দীর্ঘদিন, আমি সুমনদাকে বলছি না, কিন্তু দীর্ঘদিন ধরে খাইয়েছেন। সব থেকে যন্ত্রণার কি জানেন? আমি মোহাম্মদ পেহলু খান কিংবা মোহাম্মদ আকলাকের সময় হিন্দুত্ববাদী সন্ত্রাস বলবো, আমি হিন্দুত্ববাদী র্যাডিক্যালিজম বলবো, অথচ উল্টো ঘটনাটা কাশ্মীরে ঘটলে আমি কিছুতেই ইসলামিক সন্ত্রাস কিংবা মুসলিম সন্ত্রাসবাদী বলতে পারবো না। আমি বলছি শুধু এটা পরিভাষার নয়, এটা কোথাও কি আমাদের মানে আমি জানি না, সেনাকর্তা বলতে পারবেন। যখন উনি বলছিলেন সন্ত্রাসের ধর্ম হয় না, দেবাশিসদা আপনি সরব প্রতিবাদ করছিলেন। হ্যাঁ একদম, কারণ এই কথাটা আমাদের মালেগাঁওতে বিস্ফোরণ হলে আমরা তো হিন্দুত্ববাদী সন্ত্রাস বলি, আমাদের তো গলায় আটকায় না। হ্যাঁ, এবং কোনো অসুবিধা হয় না, এবং এই কথাটা খাইয়ে আসা হচ্ছে, কারণ হয়তো হয় না সন্ত্রাসের ধর্ম, বাট আমরা দেখছি যে যারা সন্ত্রাসী তারা জেনারেলি একটা ধর্মের সঙ্গে বিলং করছে, এবং সেইখানে আমাদের একটা মানে একেবারেই না বলছেন, আমরা তো দেখতে পাচ্ছি চোখের সামনে, আপনি না বললে তো হবে না। সারা ভারতবর্ষ কি বলছে একটু দেখুন, এবং চোখ খুলে তাকান, কারণ আমি সন্ত্রাসবাদ নিয়ে কাজ করেছি। আপনি যেমন কলেজে পড়ান, আমি খালি সন্ত্রাসবাদ নিয়ে কাজ করেছি। আপনি যেটা বললেন খ্রিস্টান সন্ত্রাসবাদ, সেটাও আমি দেখেছি, বাট মেজরিটি যদি আপনি দেখেন সারা পৃথিবীতে, সেখানে যদি দেখেন তো দেখতে পাবেন যে ফিগার্সটা অন্য কিছু বলছে, এবং সেইখানে আমাদের একটা চিন্তার দরকার আছে। এবং আপনি হয়তো জানেন না, যারা প্রগ্রেসিভ ইসলামিক নেশন তারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছে, তারা তাদের মতো করে মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা ওরা না, এবং সেইখানে মৌলবাদ, উগ্র মৌলবাদ যারা, তারা এই ব্যাপারটাকে চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসবাদের ধর্ম হয় না, কিন্তু সন্ত্রাসবাদীরা আর্মির গুলিতে মারা যাওয়ার পরে যখন তাদের অন্ত্যেষ্টিক্রিয়া হয়, তখন তাদের মৃতদেহের সামনে আল ফাতিহা কেন পড়া হয় এবং তাদেরকে কবর কেন দেওয়া হয়, তাদের বেলায় ওসামা বিন লাদেনের মতন সমুদ্রের গভীর জলে কেন ফেলে দেওয়ার কথা কেউ বলে না। মুখে শুয়োরের চর্বি গুজে গোটা শরীরে শুয়োরের চর্বি লাগিয়ে পাবলিকলি তাদের অন্ত্যেষ্টি দাহ করার কথা কেন বলা হয় না। যখন মণিপুরের কথা বলা হয়, সেখানে হিন্দু মেতেই বৈষ্ণব সম্প্রদায়রা মার খাচ্ছে, সেখানে হিন্দু মার খাচ্ছে, মুর্শিদাবাদে হিন্দু মার খাচ্ছে। এখানে দাঁড়িয়ে 71-এ বাঙাল বাড়ির পোলা সুমনদা আমি যে সেরকম ভাবে যে গল্পগুলো শুনছি ধুতি খইলা দিয়া, যে তার তুমি হিন্দু না তুমি মালাউনের বাস্তা, তুমি 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 মুমিন, সেইটা তোমারে প্রমাণ করতে হইব দেশে পালনের লাইগা। আমি কিন্তু পাশাপাশি এটা বলবো যে যখন মানে হিন্দু ধর্মের মৌলবাদীরা সেটাও যতটা খারাপ, মুসলিম মৌলবাদীরাও সেটা ততটা খারাপ। আমি সহজ কথাটা সহজভাবে বলতে হয়, সহজভাবে মানে আপত্তিটা কোথায়? যে কোনো সমাজে কথা বলে আমাদের আপনার থাকতে হবে। আপনি ভারতবর্ষের চেষ্টা করছেন, আপনি যে ওয়াকফ সংশোধনের আইন আনছেন, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো, আমি দুজনকেই থামাবো। তার কারণ কালকের ঘটনা, আমি আবার ঘটনায় ফিরতে চাইবো। কোথায়? হ্যাঁ, আমরা তো 26/11 দেখেছি, আমরা নিঃসন্দেহে সংসদে হামলা দেখেছি, 93 সালে সিরিয়াল ব্লাস্টও দেখেছি, কিন্তু ভাবুন এক পরপর বিস্ফোরণ অথবা এলোপাথারি গুড়ি, কালকে তা হয়নি। কালকে ধর্মের ভিত্তিতে বেছে বেছে মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। সেই জন্য বারবার বলছি, আমি জানি না বিশ্বনাথ চক্রবর্তী কি বলবেন, কোথাও একটা সরাসরি ভারতবর্ষের সোশ্যাল ফ্যাব্রিককে আঘাত করার চেষ্টা, একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অভিঘাতে ধ্বংস করার চেষ্টা হয়েছে কালকে। এ কথা যদি বলি, একেবারে যখন প্রধানমন্ত্রীর নাম করে হুমকি দিয়ে খুন করা হয়, কোথায় গিয়ে দাঁড়াবে ভারতবাসী যদি এর যথার্থ আমরা প্রত্যাঘাত না করতে পারি? বিশ্বনাথ চক্রবর্তী। সুমনদা, এখনো যারা বলছেন যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, আমি বলবো যে তাদের পেছনে রাজনীতির উদ্দেশ্য আছে, ভোটের রাজনীতির উদ্দেশ্য আছে। তারা তাদের মতন করে রাজনীতি করবার জন্য এই সত্যটাকে অস্বীকার করছেন। দেখুন, সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা যদি বলি, একেবারে সরাসরি ইসলামিক সন্ত্রাসবাদীদের সম্পর্ক আছে, সেটা বাংলাদেশের হতে পারে
এই যে মুর্শিদাবাদে কিছুদিন আগে আপনি দেখলেন, সেখানে কিন্তু কেবলমাত্র বেছে বেছে হিন্দুদেরই কিন্তু বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের উপরেই অত্যাচার করা হয়েছে। গতকাল যে পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদ দেখলেন, সেখানে একদম পরিচয় দেখে, হিন্দু দেখে কিন্তু পরিষ্কার তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকে কিন্তু মারা হয়েছে। ফলে কোনো একটা জায়গায় পরিষ্কার হিন্দুদের উপরে কিন্তু বারবার নির্যাতন আসছে। ফলে এটা কিন্তু বলতে হবে যে ইসলামিক সন্ত্রাসবাদীরা পরিষ্কার হিন্দুদের উপর টার্গেট করেছে। এই কথাটা বলার মধ্যে দিয়ে কি অন্যায় আছে, কি কেন বলতে পারবো না। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে এই সন্ত্রাসের পেছনে কিন্তু পরিষ্কার শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হিন্দু বলেই তো মারা হয়েছে। একদম হিন্দু, অসুবিধা কোথায়? এবার প্রশ্নটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের পরিষ্কার যে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হয়েছিল, যেভাবে কিছুটা স্বস্তি হয়েছিল দুটো পরপর নির্বাচনে, প্রথমে লোকসভা নির্বাচনে 64% মানুষ অংশ নিয়েছিল, তারপরে বিধানসভা নির্বাচনে 60%-এর উপর শুধুমাত্র উপত্যকার মুসলিমরা অংশ নিয়েছিল। এটা কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রত্যেকেই কিন্তু ভেবে নিচ্ছিল যে জম্মু কাশ্মীর মূল স্রোতের মধ্যে আসছে এবং মানুষের অংশগ্রহণ সবচেয়ে বড় কথা নির্বাচনে, যেটা 5-6% মাত্র অংশ নিত। ফলে এই একদিকে ইকোনমিক ডেভেলপমেন্ট, আরেকদিকে পলিটিক্যাল প্রসেসে যে কাশ্মীরি লোকরা এসেছিল, সেইটা কিন্তু সামহাউ পাকিস্তানের মতন একটা ফেল স্টেট মেনে নিতে পারেনি। জঙ্গিদেরকে ISI এর মদতপুষ্ট এবং ISI নেতৃত্বে পরিষ্কার লস্করে তৈবা এবং তাদের সাহায্যপ্রাপ্ত যে জঙ্গি সংগঠন তারা অপারেশন চালিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে বিশ্বনাথ লক্ষ্য করুন, যখন শামসেরগঞ্জে হামলা হয়েছিল তখনও পুলিশ ছিল না, যখন পর্যটকদের উপর কাল হামলা হলো তখনও আর্মি CRPF কে খুঁজে পাওয়া গেল না, জম্মু কাশ্মীর পুলিশও নয়। ইন্টেলিজেন্স ফেলিওর যারা বলছেন একমত, রাজ্য সরকারের পুলিশ কোথায় ছিল, কেন্দ্রের পুলিশ কোথায় ছিল, কেন্দ্রের মিলিটারি কোথায় ছিল, একমত। কিন্তু একই সাথে আপনাকে বলতে চাই, এইটা কিন্তু জম্মু কাশ্মীরের যারা মুসলিম সমাজের মানুষ আছেন তাদেরকে কিন্তু গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে, তাদেরকে কিন্তু সামনে এগিয়ে আসতে হবে। আজকে সারা পশ্চিমবাংলাতেও কিন্তু যারা মুসলিমরা আছেন তাদেরকেও কিন্তু গণপ্রতিরোধের ডাক দিতে হবে, এই সন্ত্রাসবাদীরা দের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি ডাক দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন বাংলাদেশের সময় আমি বারবার এই প্রশ্নটা তুলেছি যে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রাস্তায় নেমে গণ আন্দোলন করা দরকার। আমি বারবার সেই সময় তৃণমূল কংগ্রেসের কাছে আহ্বান করেছিলাম যে বাংলাদেশের ইস্যুতে তৃণমূল কংগ্রেস, হিন্দুরা যখন বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে, কেন তৃণমূল কংগ্রেস রাস্তায় নেই, কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেই। আবার একইভাবে জম্মু কাশ্মীরের এই এত বড় নারকীয় হত্যাকাণ্ডের পরে সমস্ত কংগ্রেসের মতন দল যখন, বামপন্থীদের মতন দল যখন রাস্তায় নেমেছে, বিজেপি তো নামবে জানা কথাই, কিন্তু তৃণমূল কংগ্রেস কোথায়? তৃণমূল কংগ্রেসের নামতে অসুবিধে কোথায়? তারা কি কেবলমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করবে? কেন জম্মু কাশ্মীরে হিন্দু নিধন হলে তৃণমূল কংগ্রেসকে রাস্তায় পাওয়া যাবে না? কেন বাংলাদেশে হিন্দু নিধন হলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন না? আমি বলছি, আমি শুধু মনে করিয়ে দেবো বিশ্বনাথ দা, যখন 92 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন বিরোধী নেত্রী হিসেবে। তসলিমা নাসরিনকে যখন কলকাতা ছাড়তে হয়েছিল তখন তিনি নেমেছিলেন। আজকে তো তৃণমূল রাস্তায় থাকার কথা। সেই কারণে তো ভয় হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজে যখন কোনো অন্যায় হয়েছে তখন যে রাস্তায় নেমেছেন বিরোধী হিসাবে, বা নানা ইস্যুতে নেমেছেন, CA প্রশ্নে নেমেছেন, নানা প্রশ্নে নেমেছেন, তাহলে স্পেসিফিক্যালি হিন্দুরা যখন নির্যাতিত হচ্ছে, যাদের মৃত্যুমুখে পড়তে হচ্ছে, সেটা মুর্শিদাবাদে হতে পারে। না শুনুন, আমার এক লাস্ট প্রশ্ন, আমি প্রশ্ন তুলতে চাই, কেবলমাত্র ভোটের রাজনীতির দিকে তাকিয়ে আপনি কেন প্রতিবাদে নামবেন না? আপনি কেন সিলেক্টিভ প্রতিবাদ? যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? কেন তিনি রাস্তায় নেই? এই প্রশ্নটা যদি কেউ তোলে সে কি ইরেশনাল হবে? কেন প্রশ্নটা তোলা হবে না? প্রথমত বলি, এটা ভুল কথা হচ্ছে। মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে তাতে মুসলিমও মারা গেছে, মুসলিমদের নাম রয়েছে, ফলে ওখানে হিন্দু মুসলিমের ব্যাপার না। প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। বিজেপি RSS তৃণমূল গোল্লায় যাক, কিন্তু বাবা ছেলে মারা গেছে তার ধর্মীয় পরিচয়ের কারণে, বাকি সবাই গোল্লায় যাক। সত্যিটা মিথ্যে হয় না। মিথ্যা ছবি পোস্ট করেছে, পরে সেটাকে উইথড্র করেছে। আপনি মিথ্যা খবর ছড়িয়ে আপনি
পার্সোনালরা উপস্থিত আছেন। খুব ছোটবেলায় বাবা মশাইয়ের কাছে একটা কথা শুনতাম, খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছি, কিন্তু বাবা মশাই একটা কথা বলতেন, আমাদের দেশের আড়াইখানা শত্রু আছে, আগে একটা চায়না, একটা পাকিস্তান, আর আধখানা হচ্ছে ভারতবর্ষের মধ্যে। তো ভারতবর্ষের মধ্যেকার শত্রুকে সেটা বোঝা যায়। যাই হোক, 200টা রেজিস্টার্ড, আমরা সবাই বলিনি, আমরা সবাই বলিনি, আপনারা ভাষাতে খুব দ্রুত, আচ্ছা চুপ করুন। 200টা রেজিস্টার্ড ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টেররিস্ট অর্গানাইজেশন আছে, তার মধ্যে 198টা হচ্ছে ইসলামিক জিহাদি অর্গানাইজেশন। 2 নম্বর কথা, আজকে দাঁড়িয়ে এই যে আমি আপনাকে বলছি যে কেন এই প্রশ্নটা আসবে, যখন আমার রাজ্যে হিন্দুদের একটা অংশ অন্য জেলায় আশ্রয় নিতে হয়, মানে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়, নিজের প্রাণ ভয়ে নৌকো করে চলে যেতে হয়, বা ঝাড়খণ্ডের মতন অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন যান না সেখানে? কেন রাস্তায় নামেন না? কেন ঘটনাগুলো ঘটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিলেক্টিভ অবস্থান নিচ্ছে? যে কথাটা আমরা এখানেও তোলার চেষ্টা করছি, পরিকল্পনা থাকলে পুলিশ বের করে গ্রেফতার করছে না কেন? আপনার এই কাণ্ডটা কোথাও এর পেছনে কোনো পরিকল্পনা নেই, আমি তো সুমনদার সঙ্গে একমত, পরিকল্পনা তো আছে, কিন্তু সেই নির্দিষ্ট ভয়ঙ্কর নৃশংস পরিকল্পনা সীমান্তের ওপারে হয়েছে কিনা সে প্রশ্ন তো থাকবে। আমি এইখান থেকে এয়ারপোর্টে যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিতান অধিকারীর স্ত্রী, তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন যখন স্বামীর বিতানের প্রাণহীন দেহ নিয়ে স্ত্রী এয়ারপোর্টে এলেন। ঠিক এই মুহূর্তে ছবিটা দেখে নেব। হিন্দু বলে আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। ওটার বিচারও আমার চাই, আমি সব আপনাকে বলবো, ওদের বিচারও। আমি কাল বিকেলে আপনার বাড়িতে কাল বিকেলে আমি আসুন। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই, আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। এটা ও চোখের সামনে ওর বাবাকে হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে, পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার ভরসায় এসেছি। মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং মেয়র শ্রী ফিয়াল হাকিম মহাশয়। আপনাদেরকে খুব মানতো, খুব মানতো, মোদিজিকে খুব মানতো। আমাকে হেল্প করো, আমাকে পুরো হেল্প করবো, পুরো হেল্প করবো। মাল্যদান করবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী। সব রাজনীতি বাদ দিন, এই চোখের জলের কোনো উত্তর আছে আমাদের কারুর কাছে, আপনাদের কারুর কাছে? কেন এইভাবে শীতের সিঁদুর মুছে যাবে? সম্পূর্ণ কাশ্মীরে গেছিলেন, সেখানে তার স্বামীকে হারালেন, ওই 3.5 বছরের শিশুটার চোখের সামনে বাবাকে গুলি করে মারা হলো। কোনো জবাব আছে রাজনীতির কাছে? এর জবাব চাইবে না দেশবাসী? আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো। অল্পের জন্য কেউ প্রাণে বেঁচেছেন, কেউ ভয়ে যাওয়ার কথা ছিল ক্যান্সেল করেছেন। একটার পর একটা কেস স্টাডি, যন্ত্রণার কেস স্টাডি। গোটা ভারতবর্ষ আজ প্রত্যাঘাত চাইছে। দেখুন, আমাদের সারা রাত ঘুমায়নি, মানে বুক ধুক ধুক করছে, টেনশনে আমাদের। কালকে কাটা চলে যাবো, হ্যাঁ প্যালকাটা আমাদের ক্যান্সেল করে দিলাম। কেউ বরাত জোরে বেঁচে গেছেন, তো কেউ ভয়ে আতঙ্কে সফর কাটছাট করে ফিরে আসছেন। 2019-এ পুলওয়ামার পর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা ঘটে গেছে মঙ্গলবার পেহেলগাঁওয়ে। বেছে বেছে খুন করা হয়েছে হিন্দু পর্যটকদের। এই অবস্থায় অসংখ্য বাঙালি পর্যটক আটকে পড়েছেন ভূস্বর্গে। তাদের মধ্যেই অন্যতম কলকাতার মানিকতলার বাসিন্দা 26 জনের এই পর্যটকের দলটি। সারা রাত টেনশন, আমাদের ঘুম হয়নি। দেশের থেকে ফোন করছে, এত টেনশনে আর রাত্রেবেলা ঘুম হয়নি কারো, সবাই একদম রাত জাগা। আমরা যখন বেতাব ভ্যালিতে ছিলাম তখনই আমাদের খবর এসেছিল যে এরকম দুর্ঘটনা ঘটেছে। ওখানকার গার্ডরা বলল যে ওখানে হয়েছে, ভিআইপি ইস্যু হয়েছে বলে আমাদের নিয়ে তাড়াতাড়ি করে বের করে দিল। তারপরে আমাদের হোটেল থেকে খবর এলো যে 11 জন মারা গেছে অলরেডি, শিগগিরই আসো। তাড়াতাড়ি করে আমরা রুমে চলে গেলাম। হোটেলের ঘরে ফিরেও তাড়া করেছে আতঙ্ক।
রুমে যাওয়ার পরে সব বন্ধ বন্ধ করে দিল, বললো আর বাইরে বেরোতে না, আপনারা কেউ দরজা ঠকঠক করলে খুলবেন না। এইভাবেই আমরা সারা রাতটা আতঙ্কেই ছিলাম। আর এমনি হেলিকপ্টার সবসময় ঘুরছিল আমাদের চারপাশে। কাশ্মীরে এখন গোলাপি বাদাম ফুল, টিউলিপের মরশুম, প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে দেয়। কিন্তু ভয়ঙ্কর জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীরের ট্যুর বাতিল করতে শুরু করেছেন পর্যটকরা। মারাত্মক আতঙ্ক। এই বছরের প্রোগ্রামটাই তো আমাদের কাশ্মীরে ক্যান্সেল হয়ে গেল। তো মে 26 তারিখ আমার বুক করা ছিল, কাশ্মীরটা এবার আর হবে না। প্রত্যেকেই ফোন করে কনফার্ম করেছিল, কিন্তু ক্যান্সেল করছে। টোটালি আতঙ্কের মধ্যে আছে তারা। এখন এই মুহূর্তে কাশ্মীরটা টোটালি অ্যাভয়েড করছে। এবছর প্রায় 3 কোটি পর্যটক ভিড় করবে বলে আশা প্রকাশ করেছিল জম্মু কাশ্মীর প্রশাসন, কিন্তু তার মধ্যে এই ভয়ঙ্কর জঙ্গি হামলায় সব শেষ। বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ বিদেশ থেকে দেশে ফিরেছেন, কেউ পরিবারকে নিয়ে স্বপ্নের ডেস্টিনেশন, একেবারে এই রকম ডেস্টিনেশন শান্ত কাশ্মীর, সবটা ভেবে নানা হিসেব করে পরিকল্পনা করে মাসের পর মাস স্বপ্ন দেখে কাশ্মীরে গেছিলেন। কেউ হানিমুনে গেছিলেন নিশ্চিন্তে নিরিবিলিতে কয়েকটা দিন কাটাবেন বলে, আর ফিরলেন নিথর হয়ে, কফিন বন্দি হয়ে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? मेरे पति को बचा लो। बचाने का कोई बात नहीं। मेरे बच्चे को कोई मत लो। हम लोग फौजी हैं। बोलो बताइए हम लोग। प्लीज आस्क फॉर हेल्प। वी डोंट नीड। ओके, डोंट वरी, डोंट वरी। यू ओके? यू नीड अ वाटर सर? यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। কেন আমাদের বাঁচিয়ে দিয়ে গেছেন ভগবান? তৃতীয় দিনে পড়ল এসএসসি চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আজও অনড় আন্দোলনকারীরা। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না করলেও আদালতের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যেতে পারবেন, কারা বেতন পাবেন, সেই তালিকা ইতিমধ্যেই ডিআই অফিসে পাঠানো হয়েছে। স্কুলগুলোর কাছেও পৌঁছে গেছে নির্দেশ, কিন্তু কারা স্কুলে যেতে পারবেন না সেই তালিকা কেন প্রকাশ করছে না এসএসসি? প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকেরা। আজ এই ঘটনার মধ্যেও তাদের কথা ভুলে যাইনি আমরা। দেখুন, এই তালিকাটা আজকে প্রকাশিত হয়েছে শুধুমাত্র যোগ্যদের তালিকা, যারা টাকাটা পাবে। যাদের নাম আজকের লিস্টে নেই, যারা মানে টেন্টেড, তারা টাকা পাবে না। অনেক যোগ্য যারা এমপ্যানেলড, তাদের নাকি নামটা নেই। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের একটাই দাবি, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। এই দাবিতে টানা 3 দিন ধরে ঠায় এসএসসি অফিসের সামনে বসে রয়েছেন তারা। তবে এখনো কোনো তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। কিন্তু আদালতের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যেতে পারবেন, কারা বেতন পাবেন, সে তালিকা ইতিমধ্যেই ডিআই অফিসে পাঠানো হয়েছে। স্কুলগুলোর কাছেও পৌঁছে গেছে নির্দেশ, কিন্তু কারা স্কুলে যেতে পারবেন না সেই তালিকা কেন প্রকাশ করছে না এসএসসি? কেন স্পষ্ট করা হচ্ছে না কারা দাগী? প্রশ্ন তুলছেন চাকরিহারা আন্দোলনরত শিক্ষকরা। আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে যোগ্য, অথচ যোগ্য শিক্ষক তাদেরও নাম নেই, যাবে না। সেই পৃথক তালিকাও থাকলে আমাদের বুঝতে সুবিধা হতো যে কারা টেন্টেড, কারা আনটেন্টেড। যে তালিকা ডিআই অফিসে পাঠানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। দুর্ভাগ্যবশত মানে এটা আমার ক্ষেত্রেও যেমন হয়েছে, অনেকের ক্ষেত্রেই হয়েছে। আমার না প্রথম জয়েনিংয়ের ডিআইয়ের কাছে নাম গেছে, না এখন লেটেস্ট জয়েনিং যে ডিআই তার কাছে নাম গেছে। মানে দুই ক্ষেত্রের কোনো ডিআইয়ের কাছে আমার নাম নেই। এসএসসির কাছে যদি ওএমআর এর মিরর ইমেজ নাই থাকে, তাহলে কিসের ভিত্তিতে ঠিক করা হলো 31শে ডিসেম্বর অবধি কারা স্কুলে যেতে পারবেন? প্রশ্ন তুলছেন অনেকেই। যার নাম সব স্যালারি পোর্টাল আনলক করে দেওয়া হয়েছে এবং যার নাম আনটেইন্টেড বা নট টেইন্টেড হিসাবে রয়েছে,
তার স্যালারিটা সাবমিট করতে। ইনফ্যাক্ট সবারই স্যালারি আনসেভ করে সেভ করতে হবে, এটা প্রসিডিওর। কিন্তু যারা টেইন্টেড তাদের নামটা দিলে ভালো হতো, আমরাও বুঝতে পারতাম কে টেইন্টেড কে টেইন্টেড নয়। তালিকা বের করবেন, সেই তালিকা বেরিয়েছে ঠিকই, কিন্তু যারা স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড তাদের তালিকা কোনো জেলা থেকেই বের করা হয়নি, একেবারে জেলা ডিআইদের কাছে নাকি রাখা আছে। আমরা খোঁজ দিয়ে যতটুকু জানতে পেরেছি ওই তালিকায় সেরকম চোখে পড়ছে না। এইটা দরকার ছিল, কারণ কারা অযোগ্য এখনও ইন সার্ভিস রয়েছে, কোনো মতেই তা কাম্য না, এবং যোগ্যরা সে কারণেই পথে আছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে। অন্যদিকে এসএসসি সংক্রান্ত আদালত অবমাননার মামলা ঝুলে রইল কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি দেবাংশু বসাক বলেন, সুপ্রিম কোর্ট যখন কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কিছু পরিবর্তন করেছে, তখন কি আদালত অবমাননার মামলা এই আদালতে হতে পারে? পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বসাক প্রশ্ন করেন, আপনাদের কাজ চিহ্নিত অযোগ্যদের থেকে বেতনের টাকা ফেরত নেওয়া, সেটার ক্ষেত্রে আপনারা কি করেছেন জানান। উত্তরে স্কুল শিক্ষা দপ্তরের আইনজীবী বলেন, সে বিষয়ে আমার কাছে কোনো নির্দেশ নেই। বিচারপতি তখন প্রশ্ন করেন, তার মানে গ্রহণযোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত না নেওয়া পর্যন্ত আপনারা বেতন ফেরত দেওয়ার বিষয়ে আদালতকে জানাবেন না, তাই তো? আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এরই মধ্যে নিয়োগের দাবিতে বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে ধর্নায় বসেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। জানিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। পরে বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের সরিয়ে দেয় পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, এবিপি আনন্দ।